এখন শোনা যাচ্ছে? জি স্যার। আমি বলছি যে আমরা যেগুলো সহজ আপনারা পারেন সেগুলো আমরা স্কিপ করব, হ্যাঁ? আর যেমন ধরেন এইটা, তবে আমাকে আটকাবেন যদি কারো দরকার হয়, হ্যাঁ? স্যার এখন আবার অফ। আবার কি অফ? আবার কি অফ? স্যার ওই যে মাঝখানে আবার কথা কেটে গেল আর কি। স্যার আজকে তো সবগুলো হয়তো আমার 40টা কভার করা যাবে না। আজকে না হয় 20টা কভার করলেন, আগামী কালকে 20টা। আগামী কালকে তো করা যাবে না, মঙ্গলবার করতে হবে তাহলে। আগামী ক্লাস স্যার অনেকের কাছে যেটা সহজ আমার কাছে সেটা কঠিন হইতে পারে বা আমি সেটা এই জন্য বুঝি নাই। বলছি যে আপনার কাছে যদি কঠিন মনে হয় সেটা আমাকে থামিয়ে দেবেন, আর যেটা সবার কাছে সহজ সেটা আলোচনা করার দরকার না, তাই বলছি। তাহলে কোয়ালিটি কি জিনিস? কোয়ালিটি, আমরা প্রথম যে ডেফিনেশন পড়েছিলাম, কোয়ালিটি কি? এখানে বলছে দ্য ডিগ্রি to which component or system satisfied the stated and implied needs of its various stakeholders. সবাই যে জিনিসটা এক্সপেক্ট করে বা রিকোয়ারমেন্ট যেটা, সেই জিনিসগুলাকে আমরা কোয়ালিটি বলছি, হ্যাঁ? তো এটা কি পারেন না এরকম কেউ আছেন? ওরকম ভাবে আলোচনা করি। আচ্ছা, আর একটা বিষয় আছে এখানে, কিন্তু আমি একটু ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি যে বি কারেক্ট, আর যেহেতু এটি কারেক্ট দিচ্ছে এই জন্য আর কোন দেখাচ্ছে না অন্যগুলা। কোয়ালিটি ডেফিনেশন গ্লোসারিতে আছে, সে অনুসারে এটা দেওয়া আছে। আচ্ছা, 2 নম্বরটা দেখি, টিপিক্যাল টেস্ট অবজেক্টিভ। অবজেক্টিভে আমরা যে কটা পয়েন্ট আমরা ছিল তার ভিতরে একটা ছিল প্রিভেন্ট ডিফেক্ট, রিপেয়ারিং ডিফেক্ট হতেই পারে না, কম্পেয়ারিং অ্যাকচুয়াল রেজাল্ট এটা আমাদের অবজেক্টিভ না, অ্যানালাইজ দ্য কজ অফ ফেইলিওর এটাও হচ্ছে আমাদের অবজেক্টিভ না। এর স্যার ভিতরে একটাই আছে, বলেন। স্যার যারা যে 5-6 এরকম নাম্বার পেয়েছে এরকম কারো খাতা দেখলে আই থিংক বেটার হবে স্যার। আপনার ওই ফিডব্যাক গুলো পাওয়া যাবে। মানে আপনি যেগুলো ইনকারেক্ট হলে ওখানে সব কয়টা অপশনের ফিডব্যাক দেয়া আছে। এটা এটা হবে তাই না, নাকি? মানে এটা হচ্ছে 21 পেয়েছে, কে 5-6 হয়েছে বলেন তো আমাকে একটু এর ভিতরে। আর এটা দেখে তো আমি সবাইকে চিনি না, কার সম্ভাবনা আছে? এভাবে দেখা যাবে না। বেশি আসতেছে কেন? ও নেট আসলে স্লো আসছে। এটা তোমরা একটু নেট থেকে বেরোবা, বাসার লোকজন। আমি আমার ক্যামেরা অফ করি না, তাহলে একটু ফাস্টার হবে হয়তো।
তাসিন, তাসিন, এই যে পাওয়া গেছে না? এই যে ফিডব্যাক দেওয়া আছে, দেখছেন? যে ভুল করেছে তার ফিডব্যাক দেওয়া আছে। প্রথমটা বলছে ইটস নট কারেক্ট, দিস ইজ গ্লোসারি ডেফিনেশন অফ দ্য কোয়ালিটি অ্যাসুরেন্স। তো এটা এটা কেন কারেক্ট না? কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য গ্লোসারিতে যেটা দেওয়া আছে, এই ইয়েটা ল্যাপটপটা দাও তো, ল্যাপটপটা, হ্যাঁ তাড়াতাড়ি। হুম, আচ্ছা এটা কেন দিছিলেন? এ তো এই যে ফিডব্যাক গুলো একটু বেশি কেমন মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ আর কি, মানে এগুলো করে ব্যাখ্যাটা বোঝা যায় না। ব্যাখ্যাটা বোঝা যায় না। এবার যে অ্যাক্টিভিটিস ফোকাসড অন প্রোভাইডিং কনফিডেন্স that the quality requirements will be fulfilled. তো কোয়ালিটি কোনো ডেফিনেশনের ভিতরে ওই টার্ম আসলে থাকে না, তাহলে কোয়ালিটি হয় না। হুম হুম হুম। দেখা যাচ্ছে না? হ্যালো, হচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে কথা? জি স্যার, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। কথা শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। দেখাও যাচ্ছে, শোনা যাচ্ছে।
কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আমি তো বন্ধ করবো। কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে তো। আচ্ছা, স্যার কি আমাদেরকে শুনতে পাচ্ছে না, এরকম হচ্ছে? হ্যাঁ, এখন শুনতে মেবি। পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি যাই হলো আম, এটা নিলাম। হ্যাঁ, এবার বলছে যে কোয়ালিটি। প্রথমে বলছে যে অ্যাক্টিভিটিস ফোকাসড অন প্রোভাইডিং কনফিডেন্স দ্যাট কোয়ালিটি রিকোয়ারমেন্টস উড বি ফুলফিল। সো কোনো কিছু ডেফিনেশনের ভিতরে সেই ওয়ার্ডটা আসলে থাকা যায় না। হ্যাঁ, কোয়ালিটির মধ্যে কোয়ালিটি রিকোয়ারমেন্টস, ইউজার রিকোয়ারমেন্টস বললেও হতো একটা। But degree to which the component of system satisfy the stated and implied needs, that is requirement, to its various stakeholders, মানে তারা এই সিস্টেমটা যারা ব্যবহার করবে তাদের কাছে তাদের যে প্রয়োজন সে প্রয়োজন অনুসারে তারা যতটুকু দিতে পারে, ততটুকুকে কোয়ালিটি। The total cost incurred on quality activities issued, আচ্ছা এটা তো পড়ি নাই, the degree to which a component or system protects information, data, so that persons and others components or systems have the degree of access appropriate to their types and levels of the authorization. না, কোনো ডেফিনেশনের মধ্যে পড়ে না এটা। টোটাল কস্ট ইনকার্ড অন কোয়ালিটি অ্যাক্টিভিটিস, কত টাকা খরচ হলো সেটা তো আমার কোয়ালিটি না। কোয়ালিটি হচ্ছে অ্যাকচুয়ালি আমি যা চেয়েছি সেটা। এটার জন্য এটা হচ্ছে অ্যান্সার। দ্বিতীয় নম্বরে বলছে টেস্ট অবজেক্টিভ। টেস্ট অবজেক্টিভ আমাদের যে পয়েন্টগুলো ছিল তার ভিতরে শুধু একটা আছে, প্রিভেন্টিভ ডিফেক্টস, তাই না? আর একটা ছিল ফাইন্ডিং ডিফেক্টস, আর একটা ছিল হচ্ছে কনফিডেন্স, গেইন কনফিডেন্স। বাট এইগুলা হচ্ছে রিপেয়ারিং ডিফেক্ট আমাদের কাজ না। অ্যাকচুয়াল রেজাল্ট এক্সপেক্টেড রেজাল্ট কম্পেয়ার করা অবজেক্টিভ না আমাদের। অ্যানালাইজিং দ্য ফেইলিওর, এটাও হচ্ছে এর কাজ হচ্ছে ডেভেলপারের। সো এখানে দেখেন ইজ নট, দিস ইজ ডিবাগিং বলছে। এবারে ভালো হয়েছে না যে বি হচ্ছে আসলে ডিবাগিং, সি ইজ নট কারেক্ট। হ্যাঁ, দিস ইজ দ্য অ্যাক্টিভিটি উইদিন দ্য টেস্ট এক্সিকিউশন গ্রুপ অফ দ্য অ্যাক্টিভিটি উইদিন দ্য টেস্ট প্রসেস, টেস্ট প্রসেসের কাজ। ডি ইজ নট কারেক্ট। হ্যাঁ, দিস ইজ দ্য পার্ট অফ ডিবাগিং। খুব ক্লিয়ার। 3 নম্বরে বলছে one phone ringing momentarily distract the programmer. ফোন বাজছে, হ্যাঁ, তালে তালে, আর প্রোগ্রামার ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, ট্র্যাকে থাকছে না, causing the programmer to in improperly program the logic, তার কোডে ভুল হয়ে গেছে। that checks the boundary of the input variables, হ্যাঁ, এর আপার বাউন্ডারিতে চেক করতে গিয়ে সে একটা ঝামেলা করছে, লজিক। During the system testing, the tester noticed that this input fields accept the invalid input, improperly coded logic, to upper boundary if checks. So এটা কি বলছে? The improperly check is, হ্যাঁ, আপার বাউন্ডারি চেক ইজ, এটা যে ইমপ্রপারলি কোডেড হয়েছে আপার বাউন্ডারির জন্য, তাহলে এটা কি হবে? এটা কি রুট কজ? রুট কজ তো হচ্ছে ডেভেলপারদের জন্য। ইটস এ ফেইলিওর, ইটস এ এরর এন্ড এ ডিফেক্ট। আমরা প্রথমেই বলেছিলাম টেস্টাররা যা কিছু করে, যদি কোনো এক্সপেক্টেড আনএক্সপেক্টেড কিছু ঘটে সেটাকে আমরা ডিফেক্ট বলি। স্যার এটা তো আমাকে ডেভেলপারই করছে না? হ্যাঁ,
আপার বাউন্ডারি চেক তো ডেভেলপারের ভুল করছে, তাহলে এটা রুট কজ হওয়ার কথা ছিল না? এটা তো এই কে ভুলটা তো করছে? ডেভেলপার করছে। টেস্টটা কে করলো? মানে টেস্টার তো আসলে দেখলো যে ইনপুট ফিল্ডে একটা ইনভ্যালিড অ্যাকসেপ্ট করতেছে, এটাই তো তার এটা টেস্টের ডিফেক্ট না? কিন্তু এই ভুলটা স্যার আপার বাউন্ডারি চেক করতে ভুল হয়েছে ডেভেলপারের, তো ডেভেলপার এই ভুলটা করছিল না, এটা তো মনে হয় রুট কজ হওয়ার কথা হ্যাঁ, ছিল না? কারণ হচ্ছে দেখছে যে কি ব্যাপার, 100-100-র উপরে নেওয়ার কথা না কিন্তু নিয়ে নিচ্ছে। কারণ তার কাছে তো টেস্টার যে টেস্ট করছে তার কাছে বিজনেস লজিক আছে না, তার কাছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস এর জন্য তার ডকুমেন্টেশন আছে না। সে জানে যে 101 দিলে নেওয়ার কথা না কিন্তু নিয়ে নিচ্ছে। তো তো বুঝছে যে আপার বাউন্ডারিতে ভুল আছে। স্যার আমার আসলে হচ্ছে যে ডিফেক্ট কোনটা, এরর কোনটা, ফেলিওর কোনটা, ওগুলো একটু আলাদা করতে মানে একটু যদি ডেফিনেশনটা আরেকবার একটু বলতেন। ডেভেলপাররা যখন কোনো ইস্যু পায় সেটা তাদের কাছে এরর। এররের রুট কজ হতে পারে, এরর কেন হচ্ছে তার রুট কজ অ্যানালাইসিস ডেভেলপাররা করে। আচ্ছা আচ্ছা। টেস্টাররা যখন কোনো ডিফেক্ট ধরা পড়ে তখন তখন সেটাকে আমরা ডিফেক্টই বলি আমরা। জি আমরা আচ্ছা। টেস্টাররা কোনো ইস্যু ধরতে পারে সেটাকে বলা হয় ডিফেক্ট। আর জি ইউজাররা জি। যদি কোনো ইস্যু ধরতে পারে সেটার নাম ফেইলিওর। জি স্যার, থ্যাংক ইউ, ক্লিয়ার। So that your role as tester of an agile team is to catch all the bugs before in the each iteration. All the bugs বলছে না, আমার প্রিন্সিপালের ব্যাপার। Which of the following is the testing principle that could be used to respond to this false statement? তার মানে যে কথাটা বললো এটা আসলে false statement হবে। হ্যাঁ, এটা কোনটার সাথে যায়? ডিফেক্ট ক্লাস্টারিং হতেই পারে না। তো অল দ্য ডিফেক্টস বলেছে, ক্লাস্টারিং কেমনে হয়? টেস্টিং শোজ দ্য প্রেজেন্স অফ ডিফেক্ট। হ্যাঁ, এইটারই ফলস স্টেটমেন্ট হয়ে গেছে এটা। যখনই বলবো যে অল দ্য ডিফেক্ট তার মানে আর কোনো ডিফেক্ট নাই, এটাই মিন করে। অ্যাবসেন্স অফ এরর ফ্যালাসি, নো। অ্যাবসেন্স এরর ফ্যালাসি কি? অনেক কি বলে ডিফেক্ট ধরলেই যে আপনার কোয়ালিটি হবে এমন কোনো কথা নেই। রুট কজ তো হচ্ছে আমাদের কাজ না। প্রোগ্রামিং বলছে প্রোগ্রামার্স often write and execute unit tests against the code which they have um, written. আচ্ছা, during the হচ্ছে during the self সেটা কি, যে টেস্টার্স মাইন্ডসেটের কথা বলছে। গুড কমিউনিকেশন দুইজনের হতে পারে। হ্যাঁ, ডেভেলপার গুড কমিউনিকেশন হতে পারে। কোড কাভারেজ এটা তো হচ্ছে ইয়েদের কাজ, কি বলে, ডেভেলপারদের কাজ বেসিক্যালি। হ্যাঁ, কোড কাভারেজ। ইভ্যালুয়েট কোড ডিফেক্টস এটা তো টেস্টারদের কাজ। কিন্তু টেস্টার্স মাইন্ডসেটের মধ্যে যেটা থাকে সেটা হলো অ্যাটেনশন টু ডিটেল। তার মানে হচ্ছে শুধুমাত্র হ্যাপি পাথ টেস্ট করলে হবে না, আমাদের অনেক এরর সিচুয়েশন গুলা চেক করতে হবে, অনেক নেগেটিভ টেস্ট করতে হয়। এজন্য কোনো একটা কিছুর ডিটেইলে অ্যাটেনশন দিতে হয়। 1D 3 বার আছে, অথবা 1 এর ডি সম্ভাবনা বেশি না? Also, which of the following best matches the test activities with how traceability can assist that testing? So কি বললো এটা? ম্যাচ করতে হবে টেস্ট অ্যাক্টিভিটির সাথে আর ট্রেসেবিলিটি এগেইনস্ট কি দ্যাট অ্যাক্টিভিটি। তো এখানে বলছে কনসিডার দ্য ফলোইং টেস্টিং অ্যাক্টিভিটিস আর কনসিডার দ্য ফলোইং ওয়েজ ways traceability can help the testing. তো আমরা দেখি অ্যাক্টিভিটি গুলা কি? সিলেক্টিং রিগ্রেশন টেস্ট সিলেক্ট করা একটা টেস্টিং অ্যাক্টিভিটি। আর এটার সাথে যায় কোনটা? আমরা দেখবো বি আর ডি, এছাড়া অন্য কিছু দিকে তাকাবো না। বি বলছে মেক টেস্টিং অডিটেবল। সিলেক্টিং রিগ্রেশন টেস্ট কি অডিটেবল হয়? না, ডি এর সাথে যাবে।
অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ চেঞ্জেস, আমরা রিগ্রেশন টেস্টিং করি ইম্প্যাক্ট অফ চেঞ্জেস। হ্যাঁ, সো ডি কারেক্ট, ডি যেহেতু কারেক্ট এটা বাদ। এখন আসি আমরা 2B দুইটা আছে, 2C একটা আছে, তার মানে বি আর সি ছাড়া অন্য কিছু করতে যাব না আমরা। 2 বলছে ইভ্যালুয়েটিং কমপ্লিটনেস অফ টেস্ট এক্সিকিউশন। তো 2B বলছে মেক টেস্টেবল অডিটেবল, সম্ভাবনা আছে, কারণ আমরা দেখছি যে টেস্ট কমপ্লিটনেস হচ্ছে কিনা এটা অডিট করে দেখবো আমরা, এই জন্য অডিট চলে। বাট provide information to assess process quality, process quality execution completeness এর কথা process quality এর মধ্যে পড়ে না। আচ্ছা, তাহলে বি কারেক্ট হলো, এন হয়ে গেল দুইটা। এখন আমরা আসি 3C আর 3A। হ্যাঁ, আর একটা মজার জিনিস দেখেন, আমরা যদি 4 পড়তাম তার সাথে এ বি, আচ্ছা এ সি, এ বি সি আছে, ডি নাই। অনেক সময় এই লাস্টের দিক থেকে পড়লেও তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমরা যেহেতু পড়ে ফেলেছি 3C and 3 এর কাছে আছে অ্যান্সারটা, তো এটা পড়লে হয়ে যাবে। 3 বলছে আইডেন্টিফাইং হুইচ ইউজার স্টোরিজ হ্যাভ বিন, যে হ্যাভ ওপেন ডিফেক্ট রিপোর্ট, কোন ইউজার স্টোরিতে ডিফেক্ট রিপোর্ট আছে। কথা শুনে বোঝা যাচ্ছে ট্রেসেবিলিটি, তাই না? কথা শুনে মনে হচ্ছে ট্রেসেবিলিটি। তো এটার সাথে কোনটা যাবে, এ না ডি? আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্যাটাস রিপোর্ট অফ দ্য টেস্ট বেসিস আইটেমস, সম্ভাবনা এর সাথে যাওয়ার। বাট আমরা তারপর 3A আর এটা 3C ছিল, 3 and 3C ছিল। সি বলছে প্রোভাইড ইনফরমেশন টু অ্যাসেস দ্য প্রসেস কোয়ালিটি, এর সাথে যাওয়ার কথা। এবার আসি 4A আর 4C। 4 বলছে ইভ্যালুয়েটিং whether the number of tests for each requirements is consistent with the level of product risk, এটার সাথে কোনটা যাবে? improve the understandability of the status including basis items, আর এটা বলছে কোনটা ছিল, সি না এ আর জি সি? স্যার, কোনটাতে সি যাবে? assess the process quality, হ্যাঁ সি যাবে এটা। তার মানে এইটা কারেক্ট হবে না? হ্যাঁ, বাট পড়ার পরে মনে হচ্ছে আগে যদি 4 পড়তাম তাহলে হয়তো দুইটা পড়লে হয়ে যেত। এনিওয়ে 7 নম্বর বলছে টেস্টার পার্টিসিপেটস ইন দ্য ডিসকাশন অ্যাবাউট প্রপোজ ডেটাবেস স্ট্রাকচার। টেস্টারকে ডেটাবেস স্ট্রাকচার করার সময় ইনভাইট করেছে, বুঝতে পেরেছেন কত কত ভালো অর্গানাইজেশন। আমরা অনেকেই বলেন যে আমাদের তো টেস্ট সফটওয়্যার টেস্ট করার মানে সফটওয়্যার তৈরি করার পরে টেস্ট করতে দেয়, দেখেন এদের ডিসকাশন সময় টেস্টারকে রাখছে। The testers identify the potential performance problem regarding certain common user searches. তার মানে কি, এটা কোয়েরি প্রবলেম হবে। The possible problem was explained to the development team which of the following is a testing contribution to the best matches this situation. কি বলছে, ডেটাবেজের স্ট্রাকচার উপর ডিসকাশন চলছে এবং যেটা দেখলো যে কোনো একটা ইউজার সার্চে খুব পটেনশিয়াল পারফরমেন্স প্রবলেম দেখা যাচ্ছে, এটা আইডেন্টিফাই করেছে টেস্টার। তাহলে এটা কোনটা হয়? enabling requirements, sorry, required tests to be identified at early stage, ensuring the process that carried out properly, reducing the risk of fundamental design defect। এই তো পরিষ্কার বোঝা যাচ্ছে না, ফান্ডামেন্টাল ডিজাইন ডিফেক্টস, ডাটাবেস ডিজাইন স্ট্রাকচার নিয়ে বসছে। আচ্ছা, 8 নম্বর বলছে which of the following is an example of task that can be carried out as part of the test process. Analyzing the defect
ডিজাইন দ্য টেস্ট ডেটা। ডিজাইন দ্য টেস্ট ডেটা হচ্ছে টেস্টের টাস্ক। অ্যাসাইনিং দ্য ভার্সন অফ দ্য টেস্ট আইটেম, এটা আমাদের কাজ না। রাইটিং ইউজার স্টোরি, এটাও আমাদের কাজ না। সে একটাই কাজ আমাদের, টেস্টারদের কাজ হচ্ছে টেস্ট ডাটা ডিজাইন করা। অন্যগুলো আমাদের একটা সব ডেভেলপারের কাজ। এটা সহজ ছিল। You're running a performance test of the বলছে objective to find possible network bottleneck in interface between component system. কম্পোনেন্ট সিস্টেমের মধ্যে যে ইন্টারফেসিং গুলা সেটাতে এটা নেটওয়ার্ক বটলনেক হচ্ছে। Which of the following statements describe this test? হচ্ছে ফাংশনাল টেস্ট and the integration test level. হচ্ছে functional test during integration test level. The non-functional test during the integration test, হ্যাঁ এটা হবে। কারণ কি বলছে যে পারফরম্যান্স টেস্ট, তার মানে ফাংশনাল তো হতে পারে না, নন ফাংশনাল। আবার বলছে ইন্টারফেস বিটুইন কম্পোনেন্ট, তার মানে কি ইন্টারাকশন না, তার মানে ইন্টারফেস, ইন্টিগ্রেশন টেস্টিং, এই জন্য এটা হবে কারেক্ট। বাট ফাংশনাল এন্ড কম্পোনেন্ট এটা এখানে যে কম্পোনেন্ট আছে তো এই জন্য অনেকে দিতে পারে, বাট কম্পোনেন্টস বিটুইন কম্পোনেন্টস বলেছে, তার মানে ইন্টারফেসেস। Which of the following statements is true? Um, Impact analysis useful to confirmation testing during maintenance testing? No, impact analysis করা হয় রিগ্রেশন টেস্টিং এর জন্য। কনফার্মেশন টেস্টিং ইউজ ফর রিগ্রেশন টেস্টিং ডিউরিং সিস্টেম টেস্টিং? নো, কনফার্মেশন আর রিগ্রেশন টেস্টিং দুটো আলাদা জিনিস। ইম্প্যাক্ট অ্যানালিসিস ইউজ ফর রিগ্রেশন টেস্টিং, ইম্প্যাক্ট অ্যানালিসিস ইউজ ফর রিগ্রেশন টেস্টিং কারেক্ট। এটা কনফার্মেশন টেস্টিং ইউজ ফর ইম্প্যাক্ট অ্যানালিসিস ভুল। ইম্প্যাক্ট অ্যানালিসিস মানে হচ্ছে রিগ্রেশন টেস্টিং। Um, also consider the types of defects that test levels might focus on. Also, defects is separately testable modules or objects. Not focused in on identifying objects. For defects in interface and interactions. Defect in test objects. Which of the following list correctly matches test levels from foundation syllabus with the defect focus option given up? তো কি কি বললো, বলছে এখানে 1 নম্বর পারফরম্যান্স টেস্ট, ডিফেক্টস ইন সেপারেটলি টেস্টেবল মডেলস অফ দ্য প্রজেক্ট। এটা কি পারফরম্যান্স টেস্ট হয়? হয় না, সেটা বাদ এমনি। 1 নম্বর বলছে কম্পোনেন্ট টেস্ট, হ্যাঁ ডিফেক্টস সেপারেটলি টেস্টেবল, হ্যাঁ কম্পোনেন্ট টেস্ট ঠিক আছে, এটা কম্পোনেন্ট টেস্ট। 2 নম্বর বলছে not focused in identifying defects, not focused on identifying defects, not focused on identifying defects। আচ্ছা এটা আমরা পরে পড়ি। ডিফেক্টস ইন দ্য ইন্টারফেস এন্ড ইন্টারাকশন, তারপরে ইন্টিগ্রেশন টেস্টিং হয়। 3 নম্বরটা ইন্টিগ্রেশন টেস্টিং। 3 নম্বর বলছে ইন্টিগ্রেশন টেস্টিং। আছেই তো একটা, আর কিছু দেখার দরকার নাই, এটা কারেক্ট হবে। ইন্টিগ্রেশন টেস্টিং যদি পেয়ে যান সহজ। A mass market operating system software product is designed to turn on any PC hardware with the 86 386 বলা এটা processor. You are running the set of keys to look for detection to support the various pieces that such as processors and to build confidence the important piece of brand look. What types of tests are you performing? কি বললো দেখেন, ডিফারেন্ট যখন হার্ডওয়্যার বলি, ডিফারেন্ট প্রসেসরস, এটা তো পোর্টেবিলিটি, তাই না? প্রসেসর টেস্ট বলে কোনো টেস্ট নাই, ফাংশনাল তো নাই, পোর্টেবিলিটি টেস্ট। বুঝেন না, ওই যে কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর কথা বলেছিলাম মনে আছে, যে আমার এটা সব জায়গায় চলতে পারে। পারফরমেন্স ইস্যু তো নাই এখানে,
পারফরমেন্স দিলেন কেন আন্দাজ দিচ্ছে। During agile development, the product owner discovers a previously unknown regulatory requirements applies. Most user stories within the particular epic, the user stories are updated and provide the necessary changes in software behavior. The programmers on the team are modifying the code appropriately. As a tester on the team, what types of tests you will run? কি বললো এখানে? বললো discover previously unknown regulatory requirements, যেটা আগে ছিল না, এখন নতুন রিকোয়ারমেন্টস আসছে। regulatory requirements applies most user stories within the particular epic. একটা এপিকের মধ্যে, কারণ একটা এপিক মানে হচ্ছে বড়, অনেক বড় এপিক থেকে ভেঙে ভেঙে আমরা স্টোরি বানাই। তো এই এপিকের মধ্যে যত স্টোরি আছে সবগুলোর ভিতরে যেহেতু একটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট ছিল না, তার মধ্যে বড় চেঞ্জ চলে আসছে সব জায়গায়। তো ইউজার স্টোরিজ আর আপডেটেড প্রোভাইডিং দ্য নেসেসারি চেঞ্জেস। হ্যাঁ, ইউজার আপডেট করেছে এবং নেসেসারি চেঞ্জ করা হয়েছে ইন দ্য সফটওয়্যার বিহেভিয়ার। The programmers team to modify the code, তার মানে এরাও চেঞ্জ করেছে অ্যাপ্রোপ্রিয়েটলি। টেস্টার, আপনি কোন টেস্ট করবেন তাই বলছে। তার মানে যে টেস্ট আমরা করবো সেটা হচ্ছে কনফার্মেশন টেস্ট করবো, রিগ্রেশন টেস্ট করবো, তাই না? তো এবং দুইটার কনফার্মেশন টেস্টও করবো, রিগ্রেশন টেস্টও করবো। বাট এখানে কোনটা, দুটাতে একটা, এই জন্য নাম দিয়েছি চেঞ্জ রিলেটেড টেস্ট। মানে কোনো চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা কনফার্মেশন করি আর তার ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে আমরা রিগ্রেশন টেস্ট করি। এই জন্য কমনলি চেঞ্জ রিলেটেড টেস্ট বলা হয় এটাকে। এই রিলেটেড কোনো টপিকস তো আসলে ছিল না, মানে আসলে কনফিউশনটা এটাই যে এই চেঞ্জ রিলেটেড টেস্ট নামে কোনো টেস্ট আসলে তো মানে পড়ি নেই আগে কোথাও। এটা হচ্ছে আপনার আইকিউ, কারণ আপনি তো এই দুটাই পেয়েছেন তাই না? হ্যাঁ, ওই ফাংশনাল টেস্ট বা রিগ্রেশন কনফার্মেশন এগুলো তো মোটামুটি দেখা হয়েছে। ফাংশনাল কিন্তু টেস্ট যে না, চেঞ্জ, এটা বলছে যে আপনার রিকোয়ারমেন্টসে যেহেতু রেগুলেটরি জিনিসটা আগে ছিল না, এখন নতুন করে ইম্পোজ করা হয়েছে। ইম্পোজ না করাতে মানে ফাংশনাল টেস্ট তো না, কিন্তু মানে ওই উপরের তিনটা টপিক তো সামহাউ কোথাও না কোথাও পড়ছি, কিন্তু চেঞ্জ রিলেটেড টেস্ট নামে কোনো টপিক আসলে পড়ি নাই। দ্যাটস ওয়াই কনফিউশন আসলে এই জায়গায়। এরকম অনেক সিনোনিমস দিয়ে দিতে পারে, কনসেপচুয়াল কোশ্চেন আকারে দিতে পারে। ফর্মাল রিভিউ বলছে যে হু রানস দ্য ইন্সপেকশন, আচ্ছা কন্ট্রোল, কে ইন্সপেকশন রান করে। তো ইন্সপেকশন রান করেছে ফ্যাসিলিটেটর। প্রজেক্ট ম্যানেজার উইল বি দ্য ফ্যাসিলিটেটর, যদি প্রজেক্ট ম্যানেজার সেখানে মডারেটর হয়ে যায়। কারণ আমরা জানি যে ইন্সপেকশনের সাধারণত প্রজেক্ট ম্যানেজার থাকে সিরিয়াস ব্যাপারগুলো, বাট সেই সময় সে তো প্রজেক্ট ম্যানেজার রোল না, সে তখন হয়ে যায় মডারেটর, সেজন্য বলা হয়েছে ফ্যাসিলিটেটর। বলছে you are regarding the user story in the product backlog and to prepare a meeting with the product owner and the developer and noting potential defect as you. Which of the following statements true about this activity? বলছে it is a static test because the static testing involves execution of the test. দেখছেন ডেফিনেশনের মধ্যে গন্ডগোল লাগাই দিচ্ছে, আপনি খেয়াল করেন। আপনি মনে করছেন যেহেতু এটা পটেনশিয়াল ডিফেক্ট বের করার জন্য এরা সব আলোচনায় বসছে, তাহলে স্ট্যাটিক টেস্ট হবে, কিন্তু পিছন দিয়ে একটু গন্ডগোল লাগাইছে। ইট ইজ নট এ স্ট্যাটিক টেস্ট বিকজ দ্য স্ট্যাটিক টেস্ট, এটা হবেই না, স্ট্যাটিক টেস্ট হতেই হবে। ইট ইজ এ স্ট্যাটিক টেস্ট বিকজ এনি ডিফেক্ট ফাইন্ড কুড ফাউন্ড চিপার ডিউরিং দ্য ডাইনামিক টেস্টিং। ডাইনামিক টেস্টিং এর সময় চিপার হবে তাই বলছে। It is that static because the static testing does not involve execution of the test objects. এটা পরিষ্কার করে বলে দিছে। এখানে একটা গন্ডগোল লাগাইছে কোনটা,
could be found cheaper during dynamic। আচ্ছা দেখেন টেস্ট করছে স্ট্যাটিক্যালি আর বলছে যে আমরা পাচ্ছি হচ্ছে ডাইনামিক্যালি। এখানে একটা কন্ট্রাডিকশনের কথা ঢুকাই দিছে আর এখানে একটা দিয়ে দিছে, তো এই জন্য এটা কারেক্ট। During period of intensive product project over time, the system architecture document is sent to various project participants announcing a previously unplanned technical review to occur in 1 week. No adjustments are made to the particular assigned task. Based on this information alone, which of the following is a factor for success that is missing? তার মানে অ্যাকচুয়ালি রিভিউ সাকসেস ফ্যাক্টর এখানে কোনটা মিসিং আছে সেটা বের করতে বলেছে। কি বলছে? অ্যাপ্রোপ্রিয়েট রিভিউ টাইপ, কোন সময় রিভিউ কি করতে হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা বলেন। স্যার স্ক্রিন তো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয় না? না, এখন হয়েছে, একটু আগে স্টাক হয়েছিল। স্টাক হয়েছে। ও স্ক্রিন কি চেঞ্জ হচ্ছে? এখন কি দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে বলছে কি যে আমাদের রিভিউ যে সাকসেস ফ্যাক্টর আছে সেটার থেকে কোনটা আসলে মিসিং আছে এখানে। তো মিসিং আছে কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট রিভিউ টাইপস। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে যে অ্যাপ্রোপ্রিয়েট রিভিউ টাইপ, কিন্তু বলছে যে অ্যাডিকুয়েট টাইম টু প্রিপেয়ার কিসম, বলছে যে এখানে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে টেকনিক্যাল রিভিউ। টেকনিক্যাল রিভিউ মানে হচ্ছে একটু সময় লাগে ওঠে যে রেডিনেসের জন্য। অন্যান্য রিভিউগুলো মোটামুটি অল্প সময়ের মধ্যে বলা যায়, কিন্তু টেকনিক্যাল রিভিউ হচ্ছে টোটালি টেকনিক্যাল ব্যাপার এবং এটার জন্য প্রতি সপ্তাহে আসলে এটা একটু টাফ হয়, এটার জন্য সময় দরকার। এই জন্য বলছে যে অ্যাডুকেট টাইম টু প্রিপেয়ার, সাফিসিয়েন্ট ম্যাট্রিক্স টু ইভ্যালুয়েট দ্য অথর। ইভ্যালুয়েট দ্য অথর, অথরকে ইভ্যালুয়েট করবো আমরা, এরকম সেন্টেন্স ভুল। ওয়েল ম্যানেজড রিভিউ মিটিং, তো মিটিংটা তো ওয়েল ম্যানেজ হওয়ার হবে হচ্ছে আমাদের ইয়ের ক্ষেত্রে, ইন্সপেকশনের ক্ষেত্রে, কিন্তু এখানে বলছে যে রিভিউ সাকসেস ফ্যাক্টর, ফ্যাক্টরস অফ রিভিউ ইজ মিসিং তাই বলছে এখানে। এখানে অ্যাডুকুয়েট টাইমের কথা বলা হয়নি, আদারওয়াইজ মোটামুটি সব বলা হয়েছে। যে কোন ধরনের রিভিউ করব আমরা, বলছে টেকনিক্যাল রিভিউ। 1 উইকটা কি আসলে? এক সপ্তাহের মধ্যে আমি টেকনিক্যাল রিভিউ করতে চাচ্ছি। টেকনিক্যাল টাইম এটা টাইম না, টাইমটা হচ্ছে ক্রুশিয়াল হয়ে যায়। পয়েন্টটা সিউ তো মনে হয় মানে এখানে বলছে সাফিসিয়েন্ট ম্যাট্রিক্স তো আমাদের আসলে দেয়া নাই। এটা কি বলছে? সাফিসিয়েন্ট টু ইভ্যালুয়েট দ্য অথর, অথরকে আমরা ইভ্যালুয়েট করব। সাজ্জাদ, যে অথর অ্যাকচুয়ালি আমরা অথরের কাজটাকে ইভালুয়েট করি আর কি। অথরের কাজ কি ইভ্যালুয়েট মানে করি? আমরা অথরের কাজটাকে ইভালুয়েট করি, অথরকে ইভ্যালুয়েট করি।
আমরা কি অথরকে ইভালুয়েট করি না অথরের কাজকে ইভালুয়েট করি? অথরের কাজটাকে ইভ্যালুয়েট করি। এখানে কি বলছে, এটা কি অথরের কাজ বলেছে? স্যার এখানে মানে প্রবলেম হচ্ছে স্যার, মানে কনসেপ্টের সাথে সাথে ওয়ার্ড প্লেইং টাইপ কোশ্চেনও হয়, মানে ওয়ার্ড প্লেইং এর মতো হয়ে গেছে বিষয়টা। না না, এটা হচ্ছে টেস্টিং এর, আমরা সাইকোলজিতে পড়েছিলাম। আপনি ব্যক্তিকে ক্রিটিসাইজ করার দরকার নাই, আপনি প্রোডাক্টকে ক্রিটিসাইজ করেন। এখানে তো ব্যক্তিকে বলে দিল। আমি অথরকে বলতে যাবো কেন? আমার কি প্রোডাক্ট নাই নাকি? নাকি প্রোডাক্ট আবার আনতে হবে? মানুষ চিনেই না টেস্টাররা যে প্রোডাক্ট কি জিনিস। আচ্ছা, you are working with the testers on an agile testing team, have participated in the over 2 dozens user story refinement session. User story ke refinement session e apni gechen with the product owner and the developers on the team and the start each iteration. প্রত্যেকটা iteration এই কাজটা করা হয়। As the review have gotten more effective and detecting defects in user story and the product owner more adapted at correcting those defects, you and the team notice that the team's velocity as shown in our version chart has started to increase. তার মানে টিম ভেলোসিটি বাড়ছে আস্তে আস্তে এই প্র্যাকটিসের কারণে। Which of the following is the benefit of static testing and the most directly applied to increase the velocity? বলছে যে এই যে আমরা রিফাইনমেন্ট সেশন গুলাতে বসছি, যাতে করে অনেক আগে থেকেই কিন্তু আমরা রিভিউ করতে পারছি তাদের ডকুমেন্টটা। এর ফলে দেখা গেছে যে টিমের ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে। তাহলে কোন জিনিসটা বেসিক্যালি আমাদের মোস্ট ডিরেক্টলি অ্যাপ্লাইজ, হ্যাঁ, ভেলোসিটি ইনক্রিজ করার কারণ? সেটা হচ্ছে ইনক্রিজ ডেভেলপমেন্ট প্রোডাক্টিভিটি। যে আমার ডেভেলপমেন্টের সময় যদি টেস্টারকে আমি ইনকর্পোরেট করি, তার প্রোডাক্টিভিটি বাড়তে থাকে। ইনক্রিজ দ্য টোটাল কস্ট অফ কোয়ালিটি, কে বললো যে ইনক্রিজ হবে? টোটাল কস্ট অফ কোয়ালিটি ইনক্রিজ হওয়ার কোনো দিক নির্দেশন এখানে নাই, কারণ আমরা দেখছি টিম ভেলোসিটি বেড়ে গেছে, তাহলে তো ইনক্রিজ তো না, ডিক্রিজই হয়ে যাবে। রিডিউস দ্য টেস্টিং কস্ট হতে পারে, টেস্টিং কস্ট, বাট এটা হচ্ছে মোস্টলি, মোস্ট বলেছে না, মোস্ট। রিডিউসিং দ্য টোটাল কস্ট অফ কোয়ালিটি, এটা বাই প্রোডাক্ট। বাহ, এটা পেরে গেছেন দেখছেন, অন্যটা না পারলেও এটা পারছে। একটু লম্বা চড়া কোশ্চেন, এটা কি সবাই পারছেন? স্যার এটা আমি পারি নাই। না স্যার, এটা পারি নাই। এই বড় স্যার দেখে, আমি পারি নাই। বড় দেখে ঘাবড়ে গেছেন না? এখানে বলছে বলছে আগে নিচে থেকে পড়বেন। আমি বলেছিলাম ওয়ার্ড সাইনটা আগে পড়বেন। হুইচ ইউজার স্টোরি এন্ড অ্যাসোসিয়েট অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, প্রত্যেকটি ইউজার স্টোরি যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে, AC1, হ্যাঁ, AC2, এগুলো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া contains which of the following typical defects identified by static testing in this type of work product? So আমরা দেখতে পাচ্ছি যে ইউজার স্টোরি আছে এবং তার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলো আছে। তো এর ভিতর থেকে বলছে যে কোনটা টিপিক্যাল ডিফেক্টস, এই চারটা, একটা হচ্ছে ডেভিয়েশন ফ্রম স্ট্যান্ডার্ড, কন্ট্রাডিকশন, সিকিউরিটি ভালনারেবিলিটিস এন্ড কাভারেজ ট্যাগস। এটা আগে পড়ে রাখলাম কারণ এর সাথে মিলাবো আমরা। তো বলছে অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ প্লেয়ার, এখানে একটু গল্প বলে দিছে। গল্পটা কি বলেছে যে এটা গ্রিক মাইথোলজি অ্যান্ড হিস্টোরিতে, মানে এরকম একটা গেম আছে আর কি। তো গেম আছে, সেই গেমটা খেলার সময় একটা প্লেয়ার বলছে যে অ্যাজ এ প্লেয়ার আই ওয়ান্ট টু বি আ অ্যান্টিক, সরি, নিউ ম্যাজিক অবজেক্ট। একটা ধরেন রড অফ মিডাস, জিনিসটা কেমন দেখতে? এটা হলো আমাদের ইয়ের মতো, একটা তরবারির মতো ধরেন, বা জাদুর কাঠি।
একটা জাদুর কাঠি, হ্যাঁ? আহ, আচ্ছা, তো একটা জাদুর কাঠি দিয়ে বলছে সো দ্যাট আমি এই জিনিসটা অ্যাকোয়ার করতে চাই যাতে করে আই ক্যান টার্ন অবজেক্টস অ্যান্ড আদার প্লেয়ার্স ইন্টু গোল্ড, যাতে করে আমি টাচ করলেই একটা অবজেক্ট, হ্যাঁ, এবং অন্য প্লেয়ারকেও যদি টাচ করি সে গোল্ড হয়ে যাবে, স্ট্যাচু হয়ে যাবে, তার গোল্ড স্ট্যাচু। acceptance criteria কি? Rod must work on any objects or player no matter the size. যে অবজেক্টটা কত বড়, পাহাড় হতে পারে, একটা মাউস হতে পারে, যেটাকে আমি টাচ করব, টাচ এনিওয়্যার the player holding the rod, সে ধরে টাচ করবে। holding the rod does not change the player holding it into gold, মানে যে প্লেয়ার সে কিন্তু আবার গোল্ড হয়ে যাবে না, সে গোল্ড হয়ে গেলে খেলাই বন্ধ। Any objects the player touched by the rod transform completely into gold within 1 millisecond, 1 সেকেন্ডের মধ্যে গোল্ড হয়ে যাবে সাথে সাথে। 4 নম্বর বলছে rod appears shown in the prototype of this. 5 নম্বর বলছে the transform starts at the point of contact with the rod and meets at a rate of 1 মিটার/মিলিসেকেন্ড। দেখেন এখানে বলছিল টোটালটা 1 মিলিসেকেন্ড হবে, আর এখানে 1 মিটার হবে পার মিলিসেকেন্ডে, তো এটা কন্ট্রাডিকশন, এই জন্য কন্ট্রাডিকশন আছে। ডিসিশন কাভারেজ বলছে, কোনটা ডিসিশন কাভারেজ? ডিসিশন কাভারেজ অফ কন্ডিশন আউটকাম, the coverage of condition outcome, coverage of decision outcome হলো হইতো। Decision coverage is a synonym of statement no, the coverage of executable statement no, the coverage of decision outcomes। তো আমার কি কভারেজ দেখবো আমরা? কোন একটা ইয়ে ইফের যেটা ডিসিশন সেটা দেখবো যে ট্রু অ্যান্ড ফলস এটা কি হয়। আচ্ছা, বলছে prior to iteration planning sessions you are studying and its acceptance criteria, deriving test conditions and associate test cases from the user story as a way of applying the principles of early QA and testing what test techniques are applied। কোনটা? এখানে বলছে যে acceptance criteria during test condition and associate test cases from the user story, তাহলে ইউজার স্টোরি বেস টেস্টিং না? হ্যাঁ, ইউজার স্টোরি বেস টেস্টিং না? টেস্টিং এগুলো হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, ইন্টারনাল ডিটেলস দরকার নাই, এক্সপেরিয়েন্সের কথাও বলে না এখানে, কারণ হচ্ছে ইউজার স্টোরি আমাদের কাছে বলে দেওয়া আছে, সেই জন্য এটা ব্ল্যাক বক্স। Which of the following is true statement about exploratory testing? The exploratory testing বলছে যে মোর এক্সপেন্সিভ এক্সপেরিয়েন্স টেস্টার লাগবে, কারণ exploratory testing হচ্ছে এক্সপেরিয়েন্স বেসড টেস্টার who have tested similar applications and মানে এক্সপেরিয়েন্স মানে হচ্ছে এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে, and technologies are likely to be better than less experienced tester at exploratory testing। এটা কারেক্ট। Exploratory testing does not identify any additional test uh, beyond those that would result the formal test technique। আমরা ফর্মাল টেস্ট টেকনিক না, তো এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং হচ্ছে ফর্মাল না।
The time required to complete the exploratory testing sessions cannot be cannot be redirected in advance. স্যার আগে থেকে প্রিডিক্ট করা যায় না। আগে থেকে বলা যায় না। স্যার এটা তো ট্রু হবে, হ্যাঁ? এটা ট্রু হবে না এটা কেন স্যার, প্রেডিক্ট কেন করা যায় না। বাট এক্সপ্লোরেটরি টেস্টিং এর ব্যাপারে একটা বলা যায় কোনো জিনিস দিয়ে এক্সপ্লোর করতে থাকলে, বাট এখানে যে জিনিসটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে করতে হবে। এক্সপেরিয়েন্স টেস্টারের কথা বলা নাই এখানে, যেমন এক্সপেরিয়েন্স টেস্টারের কথা বলে, এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টস। জি স্যার, এই নাম্বারটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। মোর অ্যাপ্রোপ্রিয়েট। So you are testing a mobile app and allows customers to access and manage their bank account. You're running a test suite that involves screen and on each screen against the general user interface best practices. তার মানে আপনার কাছে experience জুড়ে আছে, হ্যাঁ, practice derived from the particular book of topic that maximize attractiveness, use accessibility for such apps. Which of the following option best categorizing the test technique you are using? So প্রথমে এখানে বলছে যে আমাদের বলছে যে টেস্ট সুট that provides evaluating each screen and each field of the screen against the general list of user interface. এখানে একটা বলছি general list of user interface best practice। এই যে আমার কাছে যে লিস্টটা আছে, সো আমরা এক্সপেরিয়েন্স বেস টেস্টিং এর তিনটা পার্ট বলেছিলাম, একটা হচ্ছে এরর গেজিং, একটা এক্সপ্লোরেটরি টেস্টিং, আর একটা হচ্ছে চেকলিস্ট বেস টেস্টিং। এই চেকলিস্ট বেস টেস্টিং এর জন্য আসলে এটার সাথে ম্যাচ করেছে, হ্যাঁ, কারণ হচ্ছে এটা স্পেসিফিকেশন তো হইতেই পারে না, এক্সপ্লোরেটরি কথা স্পষ্ট করে কোনো জায়গায় বলে না, যে শুরু করার কথা বলে না, এরর গেজিং এটা বলে না পরিষ্কার করে, এই জন্য এখানে আমার কাছে ঝুলিতে আমার লিস্ট আছে। Consider the mobile app that পপুলার বুক অফ টপিক দ্বারা কি বুঝাইছে? পপুলার বুক অফ টপিক এটা দ্বারা কি বুঝাইছে? ডিরাইভ ফ্রম 3 নাম্বার লাইনটা, 4 নাম্বার লাইনটা। আমাদের বলছে যে you are running the test suite that involves evaluating each screen and each field of the screen against, এই যে প্রত্যেকটা স্ক্রিন এবং প্রত্যেকটা ফিল্ড against general user interface best practice derived from popular book of topic। মানে হচ্ছে কোনো একটা জায়গায় পাবলিশ করা আছে এরকম জেনারেল লিস্ট অফ ইউজার ইন্টারফেস বেস্ট প্র্যাকটিসের কথা, এটা হচ্ছে অলরেডি পাবলিশড, হ্যাঁ। তো এই পাবলিশ থেকে আমরা আসলে পেয়েছি আসলে কিভাবে টেস্ট করতে হবে, সেইভাবে টেস্ট করার নাম হচ্ছে চেকলিস্ট বেস টেস্টিং। এখানে ধরে ধরে আমরা দেখবো যে প্রত্যেকটা লিস্টে সবকিছু আমরা টেস্ট করতে পেরেছি, বোঝা গেছে? জি স্যার। মনে করেন আইএসও তে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, আমরা যেমন টেস্ট কেসের টেমপ্লেট পড়েছিলাম না, বলে এটা জেনারেলি আইট্রিপল স্ট্যান্ডার্ড এবং বেস্ট প্র্যাকটিস গুলো দেওয়া আছে। সেম গল্প, bank account as a user story has been added to the features
that checks customers' social media account and bank record to give personalized greeting on birthday and other personal milestones. Which of the following test techniques could a programmer use during the unit testings of the code to ensure that the coverage of situations when the greetings are supported to occur and when the greeting are not supported to occur? ও কখন ঘটবে আর কখন ঘটবে না, এই জন্য ডিসিশন টেস্টিং বলা আছে। কেন? যে যখন এরকম হবে তখন আমরা গ্রিটিং দেব, আর এরকম না হলে গ্রিটিং দেব না, এই তো কথাবার্তা। তো সেইটাকে বলা হচ্ছে যে ডিসিশন টেস্টিং। ডিসিশন মানে ডিসিশন টেবিল টেস্টিং নাকি, না ডিসিশন কাভারেজ টেস্টিং? ডিসিশন ডিসিশন কাভারেজ। কাভারেজ হবে নাকি ডিসিশন টেবিল হবে? স্যার ইউনিট টেস্ট করতেছেন? হ্যাঁ, ইউনিট টেস্ট মানে তো দুইটা পাতি চেক করতেছে, ইফ এটা এলস এটা, এর জন্য ডিসিশন কভারেজ হচ্ছে। ডিসিশন কাভারেজের দিকে যায় না, কারণ এখানে ডিপেন্ডেন্সি ভেরিয়েবল নাই, তার হলে ডিসিশন টেবিল হতো। The best application has been a production unchanged for over 2 years. It runs overnight, once a month, to produce statements that will be emailed to customer. For each customer, the application goes through this every accounts and list of every transactions. তার মানে এটা একটা সামারি, একটা ধরেন একটা ইনভয়েস বানাচ্ছে প্রত্যেক কাস্টমারের নাম। It uses the nested loop. ভেতরে কোডের কথা বলে দিচ্ছে। Structure to process customers, the outer loop, and each customer accounts in the middle loop, that each account's transaction is the inner loop. তিনটা লুপ আছে। One night, the batch application terminates prematurely. এবং এটা ব্যাচ অ্যাপ্লিকেশন রাতের বেলা চলে, সবার কাছে মেল চলে যায়, তার ব্যাংক স্টেটমেন্ট পাঠায় দেয়। আমাদের যেমন দেয় না, মান্থলি একটা এন্ড অফ দ্য মান্থে স্টেটমেন্ট চলে আসে, বা যারা মোবাইলের বিল পোস্ট পেড আছে তাদের বিল চলে আসে। তো কি হলো, প্রিম্যাচিউর টার্মিনেশন হয়েছে, যার ফলে ইমেল স্টেটমেন্ট গেছে কিছু কাস্টমারের কাছে। when it encounters the customers with one account for which no transaction occurred in the last month, আপনার ব্যাংক থেকে যদি এরকম একটা মেল আসে যে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, কেমন লাগবে? সিভিয়ার কেস না এটা? Also, this is a very unusual situation that has not occurred last in the year since the application was placed in production. দীর্ঘদিন ধরে চলছে, কোনো সমস্যা করে না, হঠাৎ করে এরকম হয়েছে। While fixing the defect, the programmer asks you to recommend this technique that are effectively against this kind of defect. Which of the following test techniques is most likely to be able to detect the underlying defects?
পুরো গল্প পড়ে কি মনে হলো? ডিসিশন টেস্টিং, স্টেটমেন্ট টেস্টিং। স্টেটমেন্ট কেন দিয়েছেন বলবো আমি, যেই দিয়েছেন ওই যে ব্যাংক স্টেটমেন্ট যাচ্ছে তো এই জন্য না। এখানে বেসিক্যালি ডিসিশন হবে, চেক লিস্ট বেসড প্রশ্ন আসে না, কিন্তু চেক লিস্টে কোনো কিছু না, এরর গেজিং এর কোনো ব্যাপার না, কারণ ডিফেক্ট আমরা পেয়ে গেছি অলরেডি। স্টেটমেন্ট টেস্টিং হচ্ছে আমরা যদি সব স্টেটমেন্ট কাভারেজ করে, এই উদ্দেশ্য নয় আমাদের। আমাদের উদ্দেশ্য হচ্ছে কারো কাছে যদি কোনো ট্রানজেকশন না হয় বা ফেল করে, শুধু তারটা মেল যাবে না, যাদের কমপ্লিট হয়েছে তাদেরই মেলটা যাবে। এই জন্য এটা ডিসিশন টেস্টিং হবে। You are testing an unattended gasoline pump. Unattended gasoline pump কি? যেখানে কেউ আপনাকে ফুয়েল দিবে না। আপনি যাবেন, ক্রেডিট কার্ড পাঞ্চ করবেন, আপনি বলবেন যে কত টাকার দরকার, সেই অ্যামাউন্টটা দেবেন, আর গাড়ির নজলটা তেলে ট্যাঙ্কিতে দেবেন, ঠিক কত টাকা পর্যন্ত তেল বেরবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কোনো লোক থাকবে না। Once the credit card is validated, the pump nozzle placed on the tank and the desired grade selected. তেলে যেমন আমাদের যেমন পেট্রোল এবং অকটেন দুটো আছে না, বিশেষে আবার অকটেন আবার দুইটা গ্রেড আছে, একটা বলে 95, একটা বলে 97। The customer enters the desired amount of fuel gasoline using the keypad. The keypad only allows the entry of digits. শুধু নাম্বার দিতে পারবে। Fuel is sold in tenth. 0.1 থেকে শুরু করে 50 পর্যন্ত গ্যালনস আপনি নিতে পারবেন। তো আপনি 0.1 দিতে পারেন, 0.2 দিতে পারেন, এমন করে 1.1ও দিতে পারেন, এমন ভাবে স্কেল করা। Which of the following is the minimum set of desired amount that covers the equivalent partition? তার মানে এটা চাইছে ইপি, তাই না? এটা দেখেন তো, এটা হচ্ছে 0, এখানে 0.1 দিয়ে শুরু হয়েছে না, তো 0.1 এর আগে 0.1 না 0 তার কেউ বলবেন না যে 0 গ্যালন চাচ্ছে, তো 0.1 এর নিচে, 0.1 থেকে 50 এর মাঝখানে, আর 50 এর উপরে, এই তো আমার ইপি হবে না। আমি কি যাচ্ছে, এটা একটা, এটা একটা, এটা একটা হয় না, কিন্তু এটা দুইটা একই ক্লাসের মধ্যে পড়ে যায়। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা কারেক্ট, কারণ আমার 3টা ইপি আছে, তাই না? না বুঝলে বলেন আবার। স্যার বুঝিনি। বুঝলে চুপ করে আছেন কেন? এখানে কি বলছে? এখানে হচ্ছে আমরা 0.1 থেকে 50.0 পর্যন্ত আমি ভ্যালু বসাতে পারবো। তাহলে টেস্ট করার জন্য আমার ক্লাস কার্ড হবে, দুটো বাউন্ডারি না, তো 0.0 নিচে একবার হবে, লেস দেন 1. কি বলে 0.1, আরটা হবে হচ্ছে 0.1 থেকে 50 ভিতরে একটা নাম্বার, আরেকটা হবে 50 উপরে, তাহলে 3টা হলো না, সেই 3টা কোনটা কোনটা? ও স্যার, তাহলে এই সি আনসারটা কেন হলো না, যে আমরা এটা
হ্যাঁ স্যার। দেখেন এটা একটা ইনভ্যালিড ক্লাস, এই দুইটা ভ্যালিড ক্লাস হয়ে গেছে না? দুটো ভ্যালু নেবো কেন আমি এক ভ্যালিড ক্লাসে? স্যার দুইটা ভ্যালিড ক্লাস নিব না। ক্লাস তো কি একটা, ক্লাসে দুটো দুইটা ভ্যালিড ক্লাস রিপ্রেজেন্টেটিভ নেওয়া হয়েছে আর কি এখানে? দুটা রিপ্রেজেন্টেটিভ নেবো কেন আমি? আচ্ছা তো স্যার এই এখানে দুটার বলছে মাঝখানে মিনিমাম। একটা ভ্যালু। আচ্ছা আমার এই ক্লাসের ভিতরে একটা ক্লাসের মধ্যে দুটো ভ্যালু নেবো কেন? আমি চারটে নিলাম না কেন? আমি তো একটু বেশি নেবো না। ওকে আমার স্যার। আমার তো দরকার ইভি কাভারেজ। এটাও সিমিলার, তবে 0.5 থেকে শুরু আর 25 হচ্ছে তার এরিয়া। But the precision of the unit is এটা হচ্ছে 0.1, হ্যাঁ 0.1 করে, তার মানে 0.5 এর পরে 0.6 0.7 এরকম করতে করতে 1 করে পারবে, 0.1 করে। আচ্ছা, বাট এখানে বলছে কাভার ইজ দ্য বাউন্ডারি ভ্যালু উইথ 2 পয়েন্ট বাউন্ডারি। 2 পয়েন্ট বাউন্ডারি হলে যেন 3 এর মধ্যে না হয়, তাহলে এইটার ইমিডিয়েট আগেরটা হবে একটা বাউন্ডারি ভ্যালু না, তার মানে 0.4। সো 0.4 দিয়ে আছে দুইটা, এটা অথবা এটা, এটা বাউন্ডারিতে পড়ে, ফাইন। এটা কেন নিতে গেলাম? এটা তো হবে না, কারণ বাউন্ডারির ভিতরে পড়ছে, বাউন্ডারির ভিতরে আমরা বাদ দিই 1 আর 99 এর মতো, তো এটা বাদ। এটা ঠিক আছে, 25 এর বাউন্ডারিতে আবার 25 পরিষ্কার দেখা যাচ্ছে। হুম, এটা পারছেন? পারেন না? এটা বলছে যে এটা চেক বেসড রিভিউ করা হচ্ছে, the following excerpt from the requirements specification in the library system। তো এখানে লাইব্রেরিয়ান আছে, বড়োয়ার আছে, আর কমন ইউজার, অল ইউজার। তো লাইব্রেরি কি করতে পারে? বড়োয়ার কিছু করতে পারে, আর দুইজন মিলে এটা করতে পারে। এ হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস। হ্যাঁ, বলছে you have been assigned to checklist entry that requires you to review the specifications for inconsistency between individual requirements, conflict between requirements, হ্যাঁ এরকম requirements conflict থাকতে পারে, which of the following correctly identify the inconsistency between the pair of requirements। প্রথমে বলছে পেয়ার অফ রিকোয়ারমেন্টস, পেয়ার অফ রিকোয়ারমেন্টস মানে ইনকনসিস্টেন্সি। পেয়ার কোথায়? 6 আর 10 এর মধ্যে একটা পেয়ার, 6 আর 15 তে একটা পেয়ার, 7 আর 12 তে একটা পেয়ার আছে। আচ্ছা, 6 আর 15 এখানেও আছে, এখানেও আছে। 9 আর 11 এখানে আছে, 6 10 এখানেও আছে, এখানেও আছে। 15 3 জায়গায় আছে, 9 11 এখানেও আছে, এটাও আছে। 7 12 এর উপরে আছে, আর 6 15 এখানে আছে, এখানে আছে, 3 জায়গায় আছে। কোন পেয়ারের মধ্যে গন্ডগোল? তাহলে আমরা কি পড়ার নিয়ম কি? পড়া দেখবো যে 6 আর 10, 6 আর 15 এই দুটা পড়লে 6 আর 6 আর 10 আর 6 আর 15 আর কিছু দরকার নেই। 6 বলছে লাইব্রেরিয়ান গেট মেসেজ রেসপন্স উইদিন 5 সেকেন্ডস, লাইব্রেরির চাওয়া। বড়র বলছে 10 নম্বরে গেট সিস্টেম রেসপন্স উইদিন 3 সেকেন্ডস, লাইব্রেরি চাইছে 5 সেকেন্ডে, বড় হচ্ছে যে 3 সেকেন্ডে। অসুবিধা আছে? তাহলে রিকোয়ারমেন্ট যদি আমি 3 সেকেন্ডের মধ্যে করি, তাহলে লাইব্রেরিও সন্তুষ্ট, তাই না? তো হ্যাঁ হো করে না রে। জি স্যার।
তার মানে কি কোনো স্যার কথা কেটে গেছে। এখানে কোনো কন্ট্রাডিকশন আছে? স্যার দুইটা টাইম দুই রকম হয়ে গেল না, একটা 5 সেকেন্ড একটা 3 সেকেন্ড। আপনি বললেন যে 5 সেকেন্ড হলে চলবে। আপনি যদি বলেন যে আমাকে 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে, ধরেন আমার গাড়িতে যাচ্ছি, আমাকে বললেন স্যার আমার 1 ঘন্টার মধ্যে পৌঁছালে হবে। আরেকজন বললো আমার আধা ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। তা আমি যদি আধা ঘন্টার মধ্যে পৌঁছাই তাহলে আপনার কি সমস্যা আছে? তা নাই। তো আগে হলেও আপনার সমস্যা, তাই তো? খামাখা বসে থাকবো কেন না? লাইব্রেরি কি অখুশি হবে লাইব্রেরিয়ান যে 3 সেকেন্ডের মধ্যে পেয়ে গেছি? ওহ, বোরিং একটা সফটওয়্যার না? So this is not a contradiction, inconsistency না এটা। আমরা দেখলাম 6 আর 10 এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। যদি না থাকে তাহলে এই দুটাতে এমনি বাদ না? তাহলে এইবার আসি আমরা 6 আর 15। 6 আর 15 পড়ার দরকার আছে আর? স্যার 15 একটু পরেন, 15তে তো দুই না, আছে। দরকার আছে কিনা তাই বলুন স্ট্র্যাটেজিক্যালি। না তা নাই, কিন্তু স্যার 15 তো স্যার একই কথা বলছে, 10 আর 15 তো মনে হয় একই, 3 হোক, সেকেন্ড দিয়ে চাইছে। না না হোক, আমি তো আর এখানে পরীক্ষার হলে বসে রিসার্চ করতে যাব না, হ্যাঁ? আমি স্ট্র্যাটেজিক অ্যান্সার করছি। কিরকম 6 আর 10 হচ্ছে কোনো কন্ট্রাডিকশন নাই, তাহলে এটা বাদ। তাহলে থাকছে কি এই দুটার মধ্যে 6 আর 15 কন্ট্রাডিকশন চেক করলে যদি না থাকে তাহলে সবই একটা অ্যান্সার হবে না। অতএব এই দুটা চেক করতে যাওয়ার কোনো মানে হয় না। তাহলে আমরা দেখবো 9 আর 11। স্যার 6 আর 15টা একবার প্লিজ পড়েন। আরে আমি স্যার একটু পরেন, মানে বুঝে নিন আগে। তাহলে আমার প্রথম পড়া উচিত কি 9, 11 আর 7, 12, তাই তো? আমরা দেখি 9, 11টা পড়ে। 9 বলছে be fined for failing to return a book within 3 weeks. 3 সপ্তাহের মধ্যে বই না ফেরত দিলে ফাইন হবে। 11 বলছে borrow a book with no cost for maximum 4 weeks. কন্ট্রাডিকশন না? জি স্যার, এখানে দুই রকম। পরিষ্কার কন্ট্রাডিকশন। এটা তো পেয়ে গেলাম তো। আমি তো এইটা ছাড়া আর কোনো অ্যান্সার আছে? স্যার কিন্তু 6 আর 15 তো কন্ট্রাডিকশন আচ্ছা, হচ্ছে না যদি 6 আর 10 না হয়। পড়ছি। আচ্ছা স্যার, ওকে ওকে। 6 তো আমরা পড়েছি অলরেডি না? সে 5 সেকেন্ডে চাইছে। 15 কি বলছে? 15 হচ্ছে কমন, তাই না? এরও চাওয়া ওরও চাওয়া। কমন করে দেখলাম 15 বলছে সিস্টেম shall respond within 3 seconds. 3 সেকেন্ড যদি হয় তাহলে এও তো ওই একই কথা। এটার সাথে এটার কোনো কন্ট্রাডিকশন আছে? এখন চিন্তা করেন, আমি যদি 3 সেকেন্ডে রেসপন্স করতে পারি, এ তো সন্তুষ্ট, লাইব্রেরিয়ান তো সন্তুষ্ট। কি খারাপ বলছে নাকি? সে 3 সেকেন্ডে চাইছে আবার। এমন যদি হচ্ছে যে 2 সেকেন্ড এখানে চাচ্ছে তাহলে এটার সাথে কন্ট্রাডিকশন হতো। কন্ট্রাডিকশন কাকে বলে? কন্ট্রাডিকশন মানে হচ্ছে যে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, আপনার কথার সাথে উল্টা দিকে যাচ্ছে। আমি যদি 5 সেকেন্ডে একটা জিনিস কেউ চায় আর আমি 3 সেকেন্ডের মধ্যে যদি করে দিই, তো এটা কি কন্ট্রাডিকশন হয় নাকি? তাহলে কি স্যার সঠিক অ্যান্সার নাই, মানে প্রপার 100% সঠিক অ্যান্সার তো নাই? কে বলছে যে এটা? না, ওইখানে তো 6-15 আছে, 6-15 হ্যাঁ, তো 6, 15 কন্ট্রাডিকশন না। আছে, বাট এই কন্ট্রাডিকশনটা হচ্ছে কোন জায়গায় জানেন? এই কন্ট্রাডিকশন হচ্ছে পার্সোনাল কন্ট্রাডিকশন। সেটা কি লাইব্রেরিয়ান একবার বলছে 5 সেকেন্ড আর এখানে এসে আবার বলছে 3 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমি এটাকে ইগনোর করব, মানে এই রিকোয়ারমেন্টস আমার দরকারই নাই, এই হিসাবে কন্ট্রাডিকশন ঠিক আছে। যে লাইব্রেরিয়ান এক মুখে দুই কথা বলতেছে। যখন সে একা একা বলে যে 5 সেকেন্ড চাইছে, আর যখন দুইজন মিলে বসেছে তখন সে আবার ঠিক আছে আমার 3 সেকেন্ডে দিয়ে। তো তার মানে কি এইটা ইনকনসিস্টেন্ট হয়ে গেল তার 6 নম্বরটা। এই জন্য 15 আর 6 ইনকনসিস্টেন্টের মধ্যেই পড়বে। বাট আমি বোঝাতে চাচ্ছি, খুবই ডেঞ্জারাস কোশ্চেন স্যার এটা, মানে এত লম্বা কোশ্চেন আর এত কিছু চিন্তা করতে হয়, মানে খুবই ভয়ঙ্কর কোশ্চেন এটা স্যার। পরীক্ষার সময় মনোযোগ দিয়ে বসলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা সবার হয়েছে না? জি জি স্যার। স্যার।
কোয়েশ্চেনের ইমেজ ভালো করে দেখাই যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা সহজ সবার জন্য। আমি একটা মেসেজ দিয়ে রাখি, আমার আরো 10 মিনিটস পরে নেক্সট ক্লাসে যোগ মেসেজটা দিয়ে দিই, নাহলে আবার ওরা বসেই থাকবে। এক মিনিট। ভালো করছো। সো আমরা কি দেখলাম, এটা সব পারি আমরা। এরপরে যাচ্ছি হচ্ছে আহ স্যার, একটা কথা বলবো। হ্যাঁ, স্যার, এর আগের কোশ্চেনটা আমি যে লজিক দিয়ে অ্যান্সারটা দিয়েছি সেটা ছিল মিনিমাম টেস্ট নাম্বারটা চাচ্ছে, আর 4টা স্টেট ছিল, এই জন্য 4 দিয়ে দিয়েছিলাম অ্যান্সারটা। আমার লজিকটা কি ঠিক আছে? হ্যাঁ, এইটার স্যার। চারই তো হবে। 4 বলতে এই যে এখান থেকে এসে একবার, এই যে এখান থেকে এসে 2 বার, এই 3 বার, এই 4 বার। আচ্ছা, এরপরে আবার সেই গ্যাসোলিন না, বাট এখানে বলছে which of the following minimal set of input values the cover the equivalence partitioning of the field। তো এখানে এখানে হচ্ছে পয়েন্ট 5 থেকে শুরু করেছে আহ, এত পর্যন্ত, এটা 1 ইউনিট করে বাড়বে, একই রকম কোশ্চেন। সো মিনিমাম সেট হবে কোনটা, যে তিনটাই। তো তিনটা মানে হলো এই যে 0.2 হচ্ছে এর আগে হবে, 0.9 হচ্ছে এটার মাঝখানে, আর 29 হচ্ছে এই 25 এর উপরে। সো এটা একই সহজ, একই কোশ্চেন। এরকম কোশ্চেন যদি দুটা দিয়ে দেয় তাহলে খুশি না সবাই? The top product quality risk of the system to find the reproducible failure that results the customers losing their concentration. Sorry, connection of the bank website when transferring the fund between common types of account and being unable to reconnect between 3 or 5 minutes। তার মানে হচ্ছে ট্রানজাকশন হতে মাঝখান দিয়ে কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়, আর 3 থেকে 5 মিনিট পরে আবার রিকানেক্ট করতে পারে। which following would be the good summary defect report for this capture book। এটা ব্যাংকিং সিস্টেমে 3 থেকে 5 মিনিট যদি তার ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে তার ইম্প্যাক্টটা কি হবে? ও কি ট্রানজাকশন হবে? আবার রিসেট হয়ে যাবে না সব ইউজার আইডি? আচ্ছা, তো বলছে which of the following would be the good summary report for this failure that captures both essence of failures that impact the stakeholders। essence of বলছে যে এটা আসলে রিকানেকশন সেরকম কিছু বলে না আসলে, এটা এরর মেসেজ দিচ্ছে শুধু। ডেভেলপার্স
have introduced the major availability defect which will seriously upset our customer. আচ্ছা, সেটা হচ্ছে ইম্প্যাক্ট, তাই তো? বলছে যে পারফর্ম স্লো, রিলেটিভলি ফ্লাকি ইউজার লোড না, এটা না। টিপিক্যাল ফান্ড ট্রান্সফার ট্রানজাকশনস রেজাল্ট ইন টার্মিনেশন ফোকাস, যে কাস্টমার সেশন টার্মিনেট হয়ে যায়, হ্যাঁ, উইথ দ্য ডিলে অফ availability when the attempting to reconnect. রিকানেক্ট যখন করবো আমরা, কাস্টমারের সেশন টার্মিনেট হয়ে যাবে। তো এরকম ক্ষেত্রে তো ট্রানজাকশন আর হবে না। তো বাট এখানে যেটা দিয়েছেন, ডেভেলপার্স হ্যাভ ইন্ট্রোডিউসড মেজর অ্যাভেলেবিলিটি ডিউরিং হুইচ উইল সিরিয়াসলি আপসেট কাস্টমার্স। এটা হচ্ছে আবেগের কথা, কিন্তু এটা হচ্ছে কার্যকারণ। এটা তো সবাই পারছেন না, ডিপেন্ডেন্সি। জি স্যার, এটা স্যার পারি নাই, না স্যার, একটু বললে না ভালো হয়। বলেন কোনটা সবার আগে হবে? বলেন কোনটা স্যার আগে? 001 আগে হবে, এটা স্যার পারছি। হ্যাঁ, আমি সেটাই বলি। এই 001 বাদ দিয়ে যে 1 2 3 4 5 না, 1 2 1 4 সবার 3 আগে 5 হবে। 1 শেষ হলে 2 হতেই হবে, তাই না? জি 1 স্যার, 1 আর 2 2 আগে বুঝেই হতেই হবে, তার মানে এইটা বাদ না, 1 2 আগে হতেই হবে। 2 এর পরে আমরা কোথায় যাব? 2 যখন খুলে যাবে তখন হাইয়েস্ট প্রায়োরিটি কোনটা? 3 আর 4 না 3? হাইয়েস্ট প্রায়োরিটি স্যার 1, এখন 1 তো তার দুইটা। মানে 3 আর 4, জি স্যার। 3 4 যে কোনো প্যারালাল করলে হবে, আগে করলে হবে পরে করলে হবে, আগে 3 জি স্যার। তারপরে 4, আগে 4 তারপর 3 করলে হবে, তারপরে তো 5, ঠিক আছে? এখন আমরা দেখব 2 এর পরে 4 আছে একবার, 3 আছে একবার। এখানে তার মানে আগে পরে কোনো সমস্যা না, 5 আছে। এটা কারেক্ট হচ্ছে। আমরা দেখি অন্যগুলা কারেক্ট না কেন, কারণ 4 এর পর 5 আসছে এই জন্য কারেক্ট না। এখানেও 3 এর পর 5 আসছে এই জন্য কারেক্ট না। সো 4 আর 3, এটা আগে যদি 3 থাকতো তারপর 4 থাকতো, সেটাও একই কথা। এটা তো সহজ ছিল না? জি স্যার, এটা ইজি ছিল। Which of the following আচ্ছা বলেন। স্যার, আগের কোয়েশ্চেনটা একটু স্ক্রল করেন স্যার। এখানে কি আমাদের এই যে সেকেন্ড কলাম যেটা আছে, এখন মনে করেন আমাদের কাছে 4 3 পরপরই আছে, আবার 3 4 ও পরপর আছে। এই ক্ষেত্রে কি আমাদের কোনো এক্সট্রা কোনো কলাম দেখতে হবে? যে এক্সট্রা কলাম দিয়ে লাভ নাই, এখানে যদি ইয়ে থাকতো, আর কিছু নাই, প্রায়োরিটি আর ডিপেন্ডেন্সি তো দিছে, এছাড়া আর কি দিয়ে আমি কনসিডার করব? টেস্ট মানে স্যার কন্ডিশন ঘটনা বোঝার কি কভারেজ। কোনো দরকার আছে? মানে এটা আমি কনফিউজ ছিলাম, হয়েছে আমার, কিন্তু ঘটনা বোঝা দরকার ছিল কিনা, যে আগে কল হ্যাঁ, করবো রেস্টুরেন্টে নাকি আগে ডিরেকশন ধরবো, মানে এরকম কি কোনো এইটাই স্যার আমি অ্যানালাইসিসের দরকার আগে আছে কিনা? আগে আগে কি করবে? মানে ঘটনাটা বোঝার কি দরকার আছে এখানে, যে আগে কল করবো না, রেস্টুরেন্টে নাকি আগে গেট ডিরেকশন করবো? এরকম প্যাটার্ন আর আগে আমরা করছি না, এই জন্য আর দেখতে যাইনি। আমি শুধু এইটুক তাকাইছি, এই যে এখানে শুধু তাকাইছি যে ডিপেন্ডেন্সি নাম্বারটা স্মলারটা হায়ার, এইটুকু দেখলেই হবে। কারণ যদি হায়ারটাই হায়ার হতো, তাহলে আমি এই 5টা আগে করতাম, 3 আর 4 এর আগে। না স্যার, মানে ওইটা এই ঠিক আছে, ক্ষেত্রে যেমন কিন্তু বোঝা আমাদের গেছে, সিনারিও ওয়াইজ কোনো কিছু বোঝা লাগবে কিনা, যেমন গেট ডিরেকশন আগে করতে হবে, কল রেস্টুরেন্ট পরে করতে হবে, এরকম কিছু জেনারেলি স্যার। এইটা কন্ডিশন না, 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 কন্ডিশনের দিকে এখানে কোশ্চেনে বলেছে না, কন্ডিশনের কথা। গেট ডিরেকশন আর কল রেস্টুরেন্ট এই দুইটারই তো সেম প্রায়োরিটি, বাট আমরা কোনটা আগে করব স্টেটমেন্ট দেখে কি আগে পরে যে আছে কিনা কোনোটা এটাই। যে কোনোটা আগে করলে কোনো সমস্যা নেই। জি স্যার। প্রায়োরিটি এটাতে দুইজন যদি যদি সমান পাঁচ হয়। 5 নাম্বারটা লাস্টে আছে শুধুমাত্র 2 এর জন্য 2 হবে, এটা বোঝা গেছে, কিন্তু যদি এমন হয়তো আরো একটা, যে 5 নাম্বারটা লাস্টে আরেকটা অপশনে আছে এবং না, 3 না, আর 4 এরকম পাশাপাশি। ডুপ্লিকেট হলে তো আর হবে না, তখন
ডুপ্লিকেট না দিবে সেফর না। 4 আর 3 আছে, মানে 3 নাম্বারের 4 নাম্বার আমাদের অপশন 2টা যেমন 5 লাস্টে আছে বোঝা গেছে। যেমন অপশন যদি আরেকটা থাকতো যে 5 লাস্টে না, মানে 5 লাস্টে 3 আর 4 অল্টার করে দেওয়া, আরে সেই কথাটা সেম বলতাম, অপশনটাই। এরকম কি দিবে নাকি? এরকম দিলে তো দুইটাই কারেক্ট হয়। জি স্যার, এক্স্যাক্টলি। স্যার এখন আমি যদি টেস্ট কন্ডিশন এরকম ভাবে বানাই যে যেটা গেট ডাইরেকশন আছে এখানে আমি দিলাম হচ্ছে অর্ডার ফুড অ্যান্ড কল রেস্টুরেন্ট যেখানে আছে এখানে দিলাম হচ্ছে মেক পেমেন্ট। এখন আমরা তো অর্ডার ফুড করার পরে মেক পেমেন্টটা করব। তাহলে এখন তখন তো অবশ্যই আর আপ- কি আপনি ওইটা হবে না আগে। এখন আপনি ধরেন বনি ইসরায়েলের মতো বানাচ্ছেন যে গরু কুরবানির কথা মনে আছে? না স্যার, আমি জাস্ট জেনারেলি কোয়েশ্চেন করতেছি যে আমাদের কন্ডিশনটাও কি না, মানে ওইখানে দৃষ্টি দেওয়ার কথা কোনো জায়গায় বলা নাই। আমাদের শুধু বলেছে প্রায়োরিটি এন্ড ডিপেন্ডেন্সি। এরকম কেসে এখন আপনি বলতে পারেন যে আসলে যেহেতু 3 আগে, অতএব সিকোয়েন্সিয়ালি যদি আমি বলি যে সিরিয়াল হচ্ছে 3 এর আগে, এই জন্য হচ্ছে 3টা আগে করতে হবে, 5 4টে পরে করবো। এটা কোনো লজিক না। এখানে গেট ডিরেকশন বলতে কল রেস্টুরেন্ট, আচ্ছা দেখেন কল রেস্টুরেন্ট আবার গেট ডিরেকশন করা যায় না? আমার কি দরকার, আমি কি গেট ডিরেকশন আগে করব না কল? আমি যে কোনো জায়গা থেকে আমি কল করতে পারি না আগে? আরে পারি স্যার। এটা এটা আসলে প্রায়োরিটি না। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, যে আপনি আগে পারচেজ করেছেন তারপর টাকা দিবেন। কেন আপনি উল্টাও তো করতে পারেন, আগে পেমেন্ট করেন তারপর টাকা নেব, পে ফার্স্ট। না স্যার, আমি অর্ডারের কথা বলছিলাম যে আসলে অর্ডারই করি না কি পেমেন্ট করবো এটা। ও, অর্ডার আর পেমেন্ট একসাথেই হয় সাধারণত, আলাদা হয় না। অর্ডার কমপ্লিটই হবে না পেমেন্ট না হওয়া পর্যন্ত। জি স্যার, বুঝতে পারছি। April was which of the following common test metrics often used to monitor both test preparation and test execution? আচ্ছা, যখন আমরা বলছি যে কমন টেস্ট ম্যাট্রিক্স, যেটা আমরা প্রিপারেশন এন্ড এক্সিকিউশন, সেটা হচ্ছে আমরা প্রিপারেশন এন্ড এক্সিকিউশন, এটা আমি কি করে পাবো? কতটা টেস্ট প্রিপেয়ার করেছি আমরা, কতটা টেস্ট আমরা এক্সিকিউশন করেছি এ পর্যন্ত। তো এটাকে বলে টেস্ট কেস স্ট্যাটাস। মানে হচ্ছে এই কতগুলা টেস্ট আমার তৈরি হয়েছে আর কতগুলা আমরা এক্সিকিউট হয়েছে, দুইটাই টেস্ট কেস স্ট্যাটাস বলা হয়, টেস্ট কেস। বাট ডিফেক্ট ফিক্স ফাইন্ড রেটস এটা হচ্ছে এক্সিকিউশনের পরের ব্যাপার। টেস্ট এনভায়রনমেন্ট প্রিপারেশন এটা শুধুমাত্র প্রিপারেশনের ব্যাপার, এক্সিকিউশনের না। আর এস্টিমেটেড কস্ট ফাইন্ডিং নেক্সট ডিফেক্ট was the estimated cost to find the next defect. নেক্সট ডিফেক্ট ফাইন্ড করার জন্য কত কত কস্ট হবে, এটা কি আপনার প্রিপারেশন এক্সিকিউশনের মধ্যে পড়ে না? Which of the following are two factors that can be determine the level of risk? টু ফ্যাক্টর কি? একটা হচ্ছে এই যে probability of occurrence and multiplied by impact, তাই না? জি স্যার। তো এই জন্য লাইকলিহুড মানে প্রবাবিলিটি অফ অকারেন্স, আর ইমপ্যাক্ট মানে হচ্ছে কত টাকার ক্ষতি হবে। রিস্কের সাথে টেস্টিং এন্ড ডেভেলপমেন্ট হয়। আচ্ছা, বলছে ইউ আর ওয়ার্কিং দ্য প্রজেক্ট ম্যানেজার ইন হাউস ব্যাংকিং সফটওয়্যার টু প্রিভেন্ট রিওয়ার্ক and excessive fine fix related cycle. The following process has been put in place, resolving the defect once it is found in the test lab. Which of the following is the most likely part of the process? Check next. বলছে কি যে সিনারিটা একটু পড়তেই হবে, সেটা হলো the assigned developer finds and fix defects, then create the experimental build। তার মানে ডেভেলপার তারা সব ডিফেক্ট ফিক্স
এক্সপেরিমেন্টাল বিল্ড দিয়েছে। দ্য পিয়ার ডেভেলপার রিভিউ, মানে অন্য ডেভেলপার তখন এটাকে রিভিউ করছে, ইউনিট টেস্ট করছে, কনফার্মেশন টেস্ট করছে, অ্যান্ড ফাইন্ড ফিক্স অন হিজ আদার ডেস্কটপ, এবং তার অন্য আরেকটা ডেস্কটপে, তার নিজস্ব ডেস্কটপের মধ্যে সে কাজ করছে। The tester usually one who find defect the confirmation test and defect fix in the development environment. Once day the new release with all confirmed defect fixed is installed in the test environment. তার মানে এতদিন পর্যন্ত করার পরে আমরা টেস্ট এনভায়রনমেন্টে নিয়ে গেলাম সব ফিক্স করে। The same tester from step 3 হচ্ছে এটা tester confirmation test that defect fix the test environment. Nevertheless, the large number of defects which the testers confirm and fixed in the development environment in the step 3 are somehow failing confirmation testing test environment, the tester test environment, with the resulting rework the cycle time outcomes. তো এই টেস্ট করার পরে আবার টেস্ট সাইকেলে যখন টেস্ট এনভায়রনমেন্ট আসছে তখন একই ভুল ধরা পড়ছে। And you have the highest confidence in your tester, তোমাদের টেস্টার মধ্যে কনফিডেন্স আছে, and find the rule out mistakes, the omission of this. দেখেন বিষয়টা কি, সিনারিওটা বলছে তারা ডেভেলপাররা সব নিজেরা ফিক্স করেছে, এরপরে পিয়ার রিভিউ করেছে, সবকিছু করার পরে যখন, এবং টেস্টাররাও সেখানে টেস্ট করেছে, দেখছে ফাইন চলছে, কারণ এটা যখন টেস্ট এনভায়রনমেন্টে নিয়ে আসলো, নিয়ে এসে দেখলো আবার একই ভুল। কেন হয়েছে? এর মূল কারণ হচ্ছে যে আমরা টেস্ট এনভায়রনমেন্টে কি আসল প্রোডাক্টটা নিয়ে এসেছি যেটা এতক্ষণ ধরে টেস্ট করলাম। আবার এখানে একটা বলছে দেখেন তার ডেস্কটপে নিয়ে টেস্ট করেছে, তো ডেস্কটপে যেটা নিছে সেটা কি ওই ইয়েতে আপ করছে গিটে, তার মানে কি দাঁড়াচ্ছে, তাদের রিপোজিটরির মধ্যে গন্ডগোল, তাই না? এক জায়গায় চুল কাটছে আর এক জায়গায় অন্য জায়গায় আসলে কাজ করছে, মানে দেখা যাবে যে অন্য জায়গায় করছে। এই জন্য এটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্টের ইস্যুস, যে আমরা সমস্ত আর্টিফেক্ট যত কিছু থাকে সবগুলো যেন একটা কমন রিপোজিটরিতে রাখি, সেন্ট্রাল রিপোজিটরিতে রাখি, যাতে করে মিসিং না হয়ে যায়। বাট এখানে মিসিং হয়ে গেছে, এর পিসি ওর পিসি এরকম করতে করতে মিসিং হয়ে গেছে, এই জন্য এটা কারেক্ট। বলছে you are engaged in planning the test for the new mobile applications as the part of estimation the first proposed testers, others, and the projects team as well as also as coordinating has already worked on similar projects. To verify the resulting estimates, you then refer some industry average for testing effort and cost of similar project, establishing the reputed reputable consultant নিয়ে আসছি আমরা, and which statements accurately describes your estimation approach. এখানে দুই ধরনের অ্যাপ্রোচ বলে দিচ্ছে, একটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স বেসড, আর একটা বলছে এক্সপার্ট বেসড। এক্সপার্ট বেসড কারা, যারা হচ্ছে কনসালটেন্ট নিয়ে আসে, হ্যাঁ কনসালটেন্ট হচ্ছে এক্সপার্ট, আর আমি সিমিলার প্রজেক্টে কাজ করেছি সেটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্সড। তো বলছে সিমুলটানেসলি এক্সপার্ট এন্ড সিমুলটানেসলি আসলে হয় না, আমরা সাধারণত নিজের আগে কাজ করে নিই, তারপরে হচ্ছে এক্সপার্টদের দিয়ে ফাইনালাইজ করি। হ্যাঁ, যদি এক্সপার্ট নিজেরাই আগে কাজ করতো অনেক সময় লেগে যেত তার এস্টিমেশন করতে, তার এক্সপার্ট মানে হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে তা না, এক্সপার্ট মানে হচ্ছে সে এস্টিমেশন প্রসেস ভালোভাবে জানে, হ্যাঁ অঙ্ক ভালো করে করতে পারে, কিন্তু প্রজেক্ট আগে এই ধরনের করা ছিল না, সেটা এক্সপার্ট বেসড। তাহলে আমরা কি করব, আমরা করবো হচ্ছে এক্সপার্ট ম্যাট্রিক্স বেস আগে, যেটা হচ্ছে সিমিলার প্রজেক্টস, তারপরে আমরা ইয়ে করব না, বাট এখানে উল্টা বলতেছে না, প্রাইমারিলি যে এক্সপার্ট বেস অ্যাপ্রোচ অগমেন্টেড উইথ দ্য ম্যাট্রিক্স। ও আচ্ছা ভুলে গেছি, সেটা হচ্ছে এক্সপার্ট বেস অ্যাপ্রোচরা ওরা এসে যে কাজটা করে দেয়, যে অলরেডি
রেপুটেবল কনসালটেন্ট তাদের যে পাবলিশ করা যে সমস্ত রিপোর্টস আছে সেইগুলা দিয়ে আগে টেস্ট করে নেয়, মানে কনসাইজ করে ফেলে এটাকে। হ্যাঁ, মানে অনেক বেশি টেস্ট মানে এস্টিমেশন না করে ওখান থেকে কম করে নিয়ে আসে, এরপরে সে এক্সপেরিয়েন্স বেস টেস্টিংটাকে ইম্পোজ করে ওটাকে রিফাইন করে, ফাইন টিউনিং করা হয়। এই যে এস্টাবলিশড, এটা খেয়াল করি নাই যে অলরেডি পাবলিশড একটা এস্টিমেশন কস্টের আছে অলরেডি, সেই জায়গা থেকে নিয়ে এসে করেছে, এই জন্য এটা আগে হবে। আর এক্সপেরিয়েন্স বেস টেস্টিংটা যেটা আমাদের, সেটা পরে হবে, যাতে ওটাকে অগমেন্টেড করা যায়। এরপর বলছে ডিউরিং প্রজেক্ট following agile method to find the discrepancy between the developer's interpretation and the acceptance criteria, the product owners, তার মানে ডেভেলপার ভুল বুঝছে, which bring up during the user is to refinement session, which of the role of benefit of test independence, test independence কথা বলার সাথে সাথে ধরে নিয়ে এটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখে আসলে ডেভেলপারও মানুষ, এরাও মানুষ, কিন্তু আমি একটা ডিফারেন্ট আনবায়াসড একটা পজিশন থেকে দেখতে পাই, যেহেতু ওটা আমি বানাইনি, অথবা আমার ওরকম কোনো মায়া মমতাও নাই, ফেরেশতাদের মতো করে দেখা যাবে। এই জন্য বলছে যে চ্যালেঞ্জিং স্টেক হোল্ডার্স অ্যাজাম্পশনস, যে আমরা স্টেক হোল্ডার্স এর যে অ্যাজাম্পশনস আছে, স্টেক হোল্ডার্স কারা? ডেভেলপার স্টেক হোল্ডার্স, তারপরে হচ্ছে আমার প্রোডাক্ট ওনার স্টেক হোল্ডার্স, তাদের অ্যাজাম্পশনস গুলাকে আমরা চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারি। স্যার এটা কি বেনিফিট হচ্ছে আমাদের? না না, বেনিফিট বলতে ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং এর বেনিফিট। যদি টেস্ট ইন্ডিপেন্ডেন্স না থাকতো তাহলে এরা এক মেরুতে থাকতো, ওরা আর এক মেরুতে থাকতো, বলতো যে না আমি তো এইটা বুঝছি, আপনি তো ওইটাই বলতে চাইছেন। কিন্তু মাঝখানে যদি টেস্টার থাকে, সে ইন্ডিপেন্ডেন্টলি এটাকে আনবায়াসড অবস্থায় সে দুইজনের জিনিসটাকে বুঝতে পারে সে। এই জন্য বলা হচ্ছে চ্যালেঞ্জিং, যদিও সেন্টেন্সটা বা ওয়ার্ড গুলা হচ্ছে একটু ভেগ টাইপের, না? কিন্তু এই ক্ষেত্রে হ্যাঁ বোঝাটা টাফ। এই ক্ষেত্রে আপনারা কি করবেন, যদি বোঝা টাফ হয় এলিমিনেশন প্রসেসে যাবেন। সো রেকগনাইজিং দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ফেইলিওর, ডিফারেন্ট কাইন্ডস অফ ফেইলিওর কে রেকগনাইজ করে কি হবে? কিন্তু ফেইলিওরের কথা আসছে না, কারণ আমরা রিফাইনমেন্ট সেশন আছে, ফেইলিওর তো হবে পরে। টেকিং প্রাইমারি রেসপন্সিবল ফর দ্য কোয়ালিটি, এটা তো আবেগের কথা বলে না, যে আমি রেসপন্সিবিলিটি নিয়ে নিলাম ঠিক করার জন্য, কাজের কথা না। রিমুভিং ডিফেক্ট আর্লি, তো ডিফেক্ট আর্লি তো আর্লি টেস্টিং এর জন্য হতে পারে, কিন্তু এই যে মিসকনসেপশনস, এইটা থেকে জন্য তাই না তিনটায় আসে না আসলে। এই জন্যই বলছে যে এটা স্যার আমার জন্য বেনিফিটেড লাগতেছে সি নাম্বারটা, রিমুভ দ্য ডিফেক্ট আর্লি। আমরা কিন্তু চ্যালেঞ্জ করে মানে স্টেক হোল্ডারকে চ্যালেঞ্জ করে আসলে আমাদের কোনো মানে বেনিফিটেড হচ্ছে না না, আমার যেটা মনে সিনারিওটা হচ্ছে। হচ্ছে দুইজন মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, যে এ মিস ইন্টারপ্রিট করেছে, ডেভেলপার ইন্টারপ্রিটেশন আর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এটার সাথে মিলছে না, হ্যাঁ ডিসক্রিপেন্সি হচ্ছে। যখন ডিসক্রিপেন্সি পাই তখন আপনি কি বলবেন, ডেভেলপারদের বলবেন যে আমি তো এটা বুঝছি, তখন মাঝখান থেকে আসলে এটা চ্যালেঞ্জ করা যায় দুই পক্ষকে, যে আপনি এই প্রোডাক্ট ওনারের রিকোয়ারমেন্টস ঠিক আছে, আপনি ভুল বুঝছেন। অথবা এমন হতে পারে যে না, প্রোডাক্ট ওনারকে বললেন যে আপনার রিকোয়ারমেন্টস এর মধ্যে আসলে ঝামেলা আছে, এই জন্য চ্যালেঞ্জ করা যায়, অন্য কারণ না। ইন্ডিপেন্ডেন্ট টেস্টার না থাকলে আপনি কি করতেন, এদের মধ্যে ডিসক্রিপেন্সি ধরা পড়ছে, ইউজার রিফাইনমেন্ট সেশন ধরেন টেস্টার নাই, তো তা টেস্টার না থাকলে তো আর্লি টেস্ট হয়ে যাচ্ছে না, ডেভেলপার এবং এরা মিলে টেস্ট করে দেখলো যে এটা রিফাইনমেন্ট সেশনে আগের ভুল ছিল বা এর বোঝার ভুল ছিল। বলছি, you are fine defining the process carrying out the product risk analysis, part of each iteration of agile project, which of the following proper place to document the process in the test plan? তো টেস্ট প্ল্যানে কি থাকে? প্ল্যানে থাকে স্কোপ, দেন অ্যাপ্রোচ, দেন ম্যাট্রিক্স অফ দ্য টেস্টিং, কনফিগারেশন ম্যানেজমেন্ট অফ দ্য টেস্টিং, না? কিন্তু রিস্ক অ্যানালাইসিসের জন্য কি থাকে? রিস্ক অ্যানালাইসিসের জন্য আমরা যেটা করতে পারি প্রোডাক্টের জন্য, যে আমরা আসলে কিভাবে টেস্ট করব, এটা কি
কত ডেপথ পর্যন্ত টেস্ট করব, কোন আইটারেশনে কত ডেপথ পর্যন্ত, কোন মডিউলটা আমি কত ডেপথ পর্যন্ত টেস্ট করব, সেটা যে রিস্ক অ্যানালাইসিসের উপর ভিত্তি করে করা হয়। রিস্ক অ্যানালাইসিসের উপর ভিত্তি করে কনফিগারেশন ম্যানেজমেন্ট করি না। কনফিগারেশন ম্যানেজমেন্ট করি হচ্ছে সবগুলো যদি ইনকনসিস্টেন্সি নার মধ্যে চলে যায়, এক জায়গায় ফাইল এটা আর এক জায়গায় ওই জায়গায় কোনটা যে কি, এটার জন্য কনফিগারেশন ম্যানেজমেন্ট গোছানোর জন্য। কিন্তু আমরা রিস্কের উপর ভিত্তি করে কিভাবে টেস্ট করব, দিস ইজ অ্যাপ্রোচ অফ টেস্টিং বলা হয়। এটা ডিপেন্ড অন রিস্ক অ্যানালাইসিস, কিন্তু অন্য কিছু না। দেন প্রোডাক্ট রিস্ক, অ্যান্ড এটার ভিতরে কোনটা হবে তাই বলেছে, সেটা যে which of the following properly classifies the outcome of the product risk. প্রোডাক্ট রিস্ক, আচ্ছা আমরা একটু দেখে নিই। এ প্রোডাক্ট রিস্ক, সি প্রোডাক্ট রিস্ক, বি প্রজেক্ট রিস্ক। আচ্ছা, সো আমরা যদি ডি 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 যদি পড়ি, টেস্টার্স নট অ্যালাউড টু রিপোর্ট টেস্ট রেজাল্টস ইন ডেইলি স্ট্যান্ড আপ মিটিং। টেস্টার্স আর নট অ্যালাউড টু রিপোর্ট টেস্ট রেজাল্ট ইন ডেইলি স্ট্যান্ড আপ মিটিং। এটা কি নট অ্যালাউড হয়? হ্যাঁ, স্যার এটা প্রজেক্ট ইয়েতে প্রজেক্ট রিস্কের মধ্যে পড়বে। হ্যাঁ, এটা প্রজেক্ট রিস্কের মধ্যে পড়বে। কোনটা ই পড়লাম আমরা? হ্যাঁ ই। ও আচ্ছা, আমি ডি বললাম মুখে আর ই পড়লাম। টেস্টার্স নট অ্যালাউড টু রিপোর্ট, হ্যাঁ এটা প্রোডাক্টের, এটা যে প্রজেক্টের মধ্যে পড়বে। তো প্রজেক্টের যদি মধ্যে পড়ে তাহলে প্রজেক্ট হচ্ছে এদিকে, তার মানে এইটা আর এইটা কারেক্ট না, এই দুটা, এই দুটা যদি কারেক্ট হয় তাহলে আমরা এবার দেখব এই দুটার ভিতরে বি পড়বো না, আমরা ডি পড়লে হয়ে যায়, তাই না? ডি পড়লে হয়ে যায়। তো ডিটা দেখি, সিস্টেম রেসপন্ড স্লোলি ইউজার ইনপুট, এটা প্রোডাক্ট বোঝাই যাচ্ছে। সো ডি ইজ এ প্রোডাক্ট। সো এখানে আপনি যে দিছিলেন সে ডি কে এখানে প্রজেক্টে নিয়ে আসলে আসলে এটা হবে সহজ। You have just completed অনেক বেশি সময় চলে যাচ্ছে, ওদের 15 মিনিট বললাম, এখন তো আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে। আচ্ছা, বলছে যে you understood the tool better to tailor your testing process. You have standardized an approach to using the tool and its associated work product. Which of the following is the typical test automation pilot project goal that remain to be carried out? So automation pilot project গোলটা কি আসলে? যখন আমরা পাইলট প্রজেক্ট বলি, কোন একটা অটোমেশনে তুলে যাবো, যে কোনো পাইলট প্রজেক্ট মানে হচ্ছে আমি পুরাটা না করে একটা অংশ করি এবং এর সাকসেসটা দেখি আসলেই ঠিক মতো হচ্ছে কিনা, যদি হয় দেন বাকিগুলো আমরা করবো, দিস কল পাইলট। তো পাইলট প্রজেক্টের এই কনসেপ্ট থেকে আমরা দেখতে পারি সেটা হচ্ছে অ্যাসেস ওয়েদার বেনিফিট উইল বি অ্যাচিভ উইথ রিজনেবল কস্ট। যা বলেছিল সেটা আমি পাচ্ছি কিনা সেটাকে অ্যাসেস করার নাম হচ্ছে আসলে পাইলট প্রজেক্ট। কিন্তু স্যার নিউ সিলেবাসে কি এই টপিকটা ছিল পাইলট প্রজেক্ট? এই যে টেস্ট টুলস চ্যাপ্টারে এই পাইলট প্রজেক্ট মানে এই যে প্রশ্নটা, এটা মনে হয় নিউ সিলেবাসের কোন টপিকের সাথে মিল পেলাম না। নিউ সিলেবাসের মধ্যে ছিল কিনা একটু দেখতে হবে, আমার ভুলে গেছি। মনে হয় না ম্যাডাম, মানে যতদূর মনে করতেছে আমি ওল্ড সিলেবাসটা আগে মেবি একবার ছিল দেখছিলাম। না স্যার। ওল্ড সিলেবাসে যাই হোক, মানে টুলসের মধ্যে রিলেটেড হয় কিন্তু নিউ সিলেবাসের ভিতরে ছিল না, না? মানে পাইলট প্রজেক্টিংটা আগের সিলেবাসে ছিল, আমি স্যার আগের সিলেবাসে একবার পড়েছিলাম। তো এই নিউ সিলেবাসে আমি আসলে তো খুবই দুই তিনটা টপিক, এখানে পাইলট প্রজেক্ট এই জাতীয় কিছুই আসলে দেখি নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যে এটা যদি নাও আসে তার ভালো। আচ্ছা, লাস্ট ওয়ান দেখি, সেটা হচ্ছে যে কি কি ধরনের টেস্ট ম্যাট্রিক্স আমরা কিন্তু মোস্ট ইউজফুল রিপোর্টিং টেস্ট ম্যাট্রিক্স, সেটা হচ্ছে টেস্ট ম্যাট্রিক্স। যখন আমরা বলবো টেস্ট, যখন আমরা করার পরে যে রিপোর্টিং গুলা করি আমরা, সবই হচ্ছে ম্যানেজমেন্ট টাস্ক।
স্ট্যাটিক অ্যানালাইসিস হচ্ছে এটা হলো টেকনিক্যাল টাস্ক। কাভারেজ টুলস হচ্ছে আমাদের হোয়াইট বক্সের জন্য। মডেল বেসড টেস্টিং হচ্ছে আমাদের ওই যে যেগুলো আছে ইউএমএল এর মডেল আছে সেগুলোর জন্য। কিন্তু রিপোর্টিং টেস্ট ম্যাট্রিক্স হচ্ছে আমাকে সবসময় টেস্ট ম্যানেজমেন্ট টুলস এর মধ্যে পড়ে। সো এই হচ্ছে অবস্থা। তো স্যার আমার ২টা কোশ্চেন ছিল। মানে বলেন আমি মাঝে কারেন্ট চলে গিয়েছিল তো স্যার আমি অনেকটা সময় ক্লাস ছিলাম না। স্যার বলেন। কোশ্চেন ১২, ১৩ এই ২টা একটু স্যার একটু যদি করতেন। ও 12 বলেন। স্যার এই যে ১২ তে যে আনসারটা যে পোর্টেবিলিটি টেস্ট, এটা তো স্যার আমরা তো পোর্টেবিলিটি টেস্ট নামে কোনো টেস্টিং পড়িনি এখানে, মানে সিলেবাসে, যে কারণে স্যার আমার কাছে এটা পারফরম্যান্স টেস্টই মনে হয়েছে। পোর্টেবিলিটি চ্যাপ্টার 1 এ যে আমি পড়ালাম না, কোয়ালিটি অ্যাট্রিবিউটস গুলা। স্যার ওটা তো পোর্টেবিলিটি ইউজেবিলিটি ছিল তো না, ওটা তো স্যার ফাংশনাল অ্যাট্রিবিউটস এর মধ্যে ছিল, মানে টেস্টিং। হ্যাঁ, ফাংশনাল অ্যাট্রিবিউটসটা কি? টেস্টিং টেস্টিং। না? হ্যাঁ হ্যাঁ, তো টেস্টিং এর মধ্যে পড়ে না? রিলায়েবিলিটি টেস্টিং, পোর্টেবিলিটি, হ্যাঁ, পোর্টেবিলিটি টেস্টিং, ফিজিবিলিটি। জি হ্যাঁ, স্যার। মেইনটেনেবিলিটি টেস্টিং পড়ে না? পড়ে। আচ্ছা ঠিক আছে আর স্যার। কোনটা? তারপরে ১৩ নাম্বারটা স্যার। ১৩ তেও স্যার ওই যে চেঞ্জ রিলেটেড টেস্টিং। এইটা হচ্ছে এটা কনসেপচুয়াল কথা। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হলো এই দুটার অ্যান্সার হয়। রিগ্রেশন হবে না? দুটাই হয়। হ্যাঁ। যখন আপনি মডিফাই করছেন তখন আপনাকে কনফার্মেশন করতে হয়, রিগ্রেশন করতে হয়। তো এই দুইটাই হচ্ছে বেসিক্যালি চেঞ্জ হওয়ার পরে করি আমরা, তাই না? জি তো স্যার। চেঞ্জ হওয়ার যেহেতু দুইটা, এজন্য কমন একটা নাম রাখছে চেঞ্জ রিলেটেড টেস্ট। আচ্ছা স্যার, এখানে আমার কনফিউশনটা ছিল যে যেহেতু চেঞ্জ রিলেটেড টেস্ট তো আর আমরা পড়িনি, আমরা তো স্যার কমন এগুলোই পড়েছি, কনফার্মেশন, রিগ্রেশন। দুই একটা এই নামে কোশ্চেন একটা টপিক ছিল, এটা ওল্ড সিলেবাস ছিল স্যার। ওল্ড সিলেবাসে এই চেঞ্জ রিলেটেড টেস্টিং এর মধ্যেই কনফার্মেশন আর রিগ্রেশন টেস্টিং ছিল। আচ্ছা দুই একটা কোশ্চেন এরকম কনসেপচুয়ালি দিয়ে দেবে। আচ্ছা বুঝতে পেরেছেন? সবসময় মিলবে না, একেবারে লাইন বাই লাইন মিলবে না। আচ্ছা স্যার, আরেকটা হচ্ছে 23 নাম্বার কোশ্চেন, ডিসিশন টেস্টের, যেটা এটা একটু দেখব। 23 হ্যাঁ বলেন। স্যার যে 23 হ্যাঁ কেন স্যার, এই যে লেখে? ডিসিশন টেস্টিং বলে তো আর এখন আমাদের তো এখানে আমরা পড়তেছি ডিসিশন টেবিল, আর এখানে হচ্ছে স্টেটমেন্ট আর কেন? ব্রাঞ্চ টেস্টিং, এই দুইটা হোয়াইট বক্সিং এ পড়তেছি। ডিসিশন টেবিল আছে আর ডিসিশন টেস্টিং মানে ব্রাঞ্চ টেস্টিং। কিন্তু স্যার এই মানে আমরা তো নিউ সিলেবাসে সিনোনিম। পড়ছি এখানে তো স্যার। আপনারা বললাম কি, আপনার সিলেবাসের নাম দিয়েছে ডিসিশন, আর একটা নাম আছে ব্রাঞ্চ, দুটো তো সিনোনিম। হ্যাঁ এমন না যে আপনাকে হুবহু ওইরকম নামেই না বলতেই স্যার, হবে। সেটাই স্যার, আমরা তো মানে আমি আসলে এখানে ডকুমেন্টসে পড়ছি ব্রাঞ্চ টেস্টিং ই পড়ছি, আমি ডিসিশন টেস্টিং নামে কিছু পাই না। ডিসিশনে পাচ্ছি হচ্ছে ব্ল্যাক বক্সের ডিসিশন টেবিল, যেটা ইভেন এটার আপনার জন্য। ওই যে ধরেন এরকম সিকোয়েন্স দেওয়া আছে না, রিভিউ প্রসেস। তো রিভিউ প্রসেসে জি গিয়ে দেখবেন যে কোশ্চেনে এমন এমন নাম দিছে, ওটা সিনোনিম হতে পারে, কিন্তু আপনার তো সিলেবাসে নাই। আপনি আচ্ছা বলবেন যে সিলেবাসে নাই, আমি বুঝি না এই জন্য। আচ্ছা জি স্যার। হুম। হুম জি স্যার, তাহলে ঠিক আছে ঠিক আছে আজকে পর্যন্ত। স্যার। আজকে এটা তো রেকর্ডিং হয়েছে না? হ্যাঁ, ফুল রেকর্ড। জি স্যার, একটু আপলোড করে দিন আজকে তাহলে রেকর্ডটা একটু অফ করি আগে।